আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের আজকের লাইভ ক্লাসে। তোমাদের সবাইকে পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা। ঈদ শেষ হয়ে গেছে, এখন আমাদের আবারও লেখাপড়ার সময় চলে এসেছে। যারা সেকেন্ড টাইমার আছো, সেকেন্ড টাইমারদের জন্য বিশেষ ক্লাস এটা। সেকেন্ড টাইমে তোমরা যেসব বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দাও, তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি মনে করি সবার আকাঙ্ক্ষার একদমই কেন্দ্রবিন্দুতে থাকা একটা বিশ্ববিদ্যালয়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি এবং সি ইউনিট, এই দুইটা ইউনিটে মানবিকের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারে। এবং তারই বি এবং সি ইউনিটের সাধারণ জ্ঞানের রোড ম্যাপ নিয়ে আজকে আমাদের এই লাইভ সেশন হবে। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে, আমাদের সাথে যারা প্রস্তুতি নিবে, তোমাদের সাথে আমাদের নেক্সট এক বছরের মতো যে জার্নিটা হবে সেকেন্ড টাইমে, এক বছর না, হয়তো বা 9 মাস বা 10 মাসের মতো, এই সময়ের মধ্যেই তারই আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়ে যাবে। এবং এই সময়ে আমরা কিভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিব, সেটার উপরই হবে আমাদের আজকের এই লাইভ ক্লাস। দেখো আমাদের ক্লাসের এইখানে লেখা আছে সাধারণ জ্ঞান রোড ম্যাপ। সাধারণ জ্ঞান রোড ম্যাপ, আসলে রোড ম্যাপটা কি? আমরা নেক্সট কয়েক মাস যেভাবে চলবো, যে পথে চলবো, তার ম্যাপ। সাধারণ জ্ঞানটা আসলে আমরা কিভাবে পড়বো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটে কোন ধরনের সাধারণ জ্ঞান আসে, সেগুলো আমরা তোমাদের সাথে কিভাবে পড়বো সেটা নিয়ে ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা হবে। তো আশা করি সম্পূর্ণ ক্লাসে থাকবে, সম্পূর্ণ লাইভে থাকবে, এবং খুবই সুন্দর একটা ইন্টারেক্টিভ সেশন হবে তোমাদের সাথে। আচ্ছা, তো দেখো বি এবং সি ইউনিট, বি এবং সি ইউনিট এই দুইটা ইউনিটে সাধারণত মানবিকের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। তো প্রথমে আমরা দেখব বি ইউনিট। বি ইউনিটে দেখো বলছে কি, সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদ বি ইউনিট, এবং সি ইউনিট হচ্ছে কলা, মানবিক, আইন, এগুলো। আচ্ছা, তো এই যে সামাজিক বিজ্ঞান অনুষদ, সেখানে সাধারণ জ্ঞানের কোশ্চেন হবে কয়টা? 40টা। তোমরা জানো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 80 মার্কের ভর্তি পরীক্ষা হয়। তো 80-র মধ্যে 40 হচ্ছে সাধারণ জ্ঞান। তার মানে কি, তোমার ভর্তি পরীক্ষার অর্ধেক মার্কস থাকবে শুধু সাধারণ জ্ঞানের উপর। এই যে 40 মার্কস, এই 40 মার্কসের মধ্যে কত মার্ক আমরা সাধারণ জ্ঞানের টপিক ওয়াইজ পাবো? প্রথমে তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। সার্কুলারে বলা থাকে ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন হবে 20টা। এটা সার্কুলারে বলা থাকে ম্যাথ থেকে কোশ্চেন হবে 20টা, তার মানে 40টার অর্ধেক। আচ্ছা, বলা থাকে আইকিউ অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন হবে 5টা। ঠিক আছে, আইকিউ এবং মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন হবে 5টা। আর নর্মাল যে জিকে আছে, সেখান থেকে কোশ্চেন হবে 15টা। এই টোটাল 40টা প্রশ্ন হবে, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে বলা থাকে। কিন্তু সব সময় তারা এক্স্যাক্টলি এই নিয়ম ফলো করে না। কারণ তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানেই একটু তোমাকে চমকে দিতে পছন্দ করবে। যা তুমি প্রস্তুতি নিয়ে যাবে, দেখবে একটু ভিন্ন কিছু সেখানে হয়ে গেছে, এমন হয়ে থাকে। তো কি ব্যতিক্রম সেখানে থাকে? ব্যতিক্রমের মধ্যে থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ম্যাথ থেকে 20টা কোশ্চেন না দিয়ে কমিয়ে 5টা 7টা করে দিতে পারে, 8টা 10টা করে দিতে পারে, 10টা 15টা করে দিতে পারে। সরি। আচ্ছা, অর্থাৎ তারা যে মার্ক ডিস্ট্রিবিউশনের কথাটা বলেছে, সেটা তারা পরিপূর্ণ ফলো নাও করতে পারে। আচ্ছা, আবার আইকিউ এর যে 5টা বলছে, 5টার বেশি হতে পারে, আবার 5টা থেকে কম হয়ে যেতে পারে। সাধারণ জ্ঞান যে জিকে সেকশন, 15টার কম হওয়ার সুযোগ নাই, 15টা থেকে বাড়তে পারে। অর্থাৎ তোমার প্রস্তুতি আসলে তাহলে সব দিকেই খুব ভালোভাবে নিতে হবে, কোনোটাই কম বেশি করা যাবে না। আচ্ছা, এবং তোমাকে আরো একভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চমকে দিবে বি ইউনিটে, সেটা হচ্ছে বি ইউনিটে যে জিকে আছে, সেই জিকেটা নর্মালি প্রশ্নপত্রের ভাষাতে তুমি বাংলায় পূরণ করবা, যে তুমি বাংলাতে উত্তর করবা সাধারণ জ্ঞান। কিন্তু দেখবা সাধারণ জ্ঞান চলে এসেছে ইংরেজিতে। সাধারণ জ্ঞান চলে এসেছে কোন ভাষাতে? ইংরেজি ভাষাতে। তখন কি বিষয়টা আরো একটু অন্যরকম হয়ে গেল না? যে আরে আল্লাহ, আমি পড়লাম হচ্ছে বাংলাতে সবকিছু, আর কোশ্চেন চলে আসলো ইংলিশে ইংলিশে। তখন একটু বিষয়টা অবাক করার মতো হতে পারে। তো এই যে বিষয়টা নিয়ে যাতে তোমরা প্যানিক না হয়ে যাও, তার জন্যই আমরা এই লাইভ সেশনে দেখাবো যে ইংলিশ জিকে গুলো কিভাবে আসে, এবং তোমাদের সাথে আমাদের যে ইংলিশ জিকে ক্লাসগুলো হবে সেগুলো কিভাবে হবে। আচ্ছা, তো এখন আমরা শুরু করি। আমি হচ্ছে আমার স্ক্রিনের সামনে তোমাদের কমেন্ট সেকশন গুলা ফেসবুকের একটু ওপেন রাখার চেষ্টা করি, যাতে করে তোমরা কোনো কিছু কমেন্ট করলে আমি অবশ্যই দেখতে পারি। আচ্ছা, প্লিজ আমাকে 1 মিনিট তোমরা সময় দিবে। আমি এখানে ফেসবুকটা অন করে তোমাদের
কমেন্টগুলো যাতে দেখতে পারি সেটার সুযোগ করে রাখি। জাস্ট আমাকে 10 সেকেন্ড সময় দাও, তাহলেই হবে। আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা এখানে কমেন্ট করবে, অনেকেই সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সায়েন্সের স্টুডেন্ট এক্সাম দিতে পারবে না? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। কাটমার্ক কত থাকে? এখনই কাটমার্ক নিয়ে আলোচনা করার দরকার নেই, আমরা ক্লাসটা করি। আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের কমেন্টগুলো আমি এখানে অন রেখেছি, তোমরা যাতে কমেন্ট করলে আমি দেখতে পারি। আর তোমরা যে কোনো জিজ্ঞাসা আমাদের এখানে অবশ্যই করতে পারবে। ওকে, ফাইন। তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখো ভর্তি পদ্ধতিটা একটু জটিল। মানে তারা যে ধরনের শর্ত দেয় একটু জটিল হয়ে যায়, যে কারণে 80 মার্কের ভর্তি পরীক্ষা, তার মধ্যে 60 পাইলেই ফার্স্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 80 মার্কের মধ্যে, তার কারণ এখানে তো মানে মার্ক পাওয়া আসলে একটু টাফ, কারণ এতগুলো ম্যাথ ম্যাথ আবার ইংলিশে চলে আসে, আইকিউ ইংলিশে চলে আসে। তো এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবং এখানে যে নেগেটিভ মার্কস থাকবে, নেগেটিভ মার্কস 0.20 করে। অর্থাৎ তুমি 5টা প্রশ্নের ভুল উত্তর দিলে তবে 1 মার্ক কাটা যাবে। ঠিক আছে, তার মানে নেগেটিভ মার্কের যে টেন্ডেন্সি সেটা একটু এখানে কম আছে। এটা একটা সুবিধাজনক। আচ্ছা, তো আমরা দেখি এই যে সামাজিক বিজ্ঞান অনুষদ, এখানে কোন ধরনের কোশ্চেন হয়। দেখো, প্রথম কোশ্চেনটাই হয়েছে ইংলিশে। এখানে যে কোশ্চেনটা করা আছে, কোশ্চেনে কি বলছে দেখো। কোশ্চেনে বলছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 30। সাম বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ সাম? এখানে বলছে সাম অফ টু নাম্বারস ইজ 30। সাম মানে হচ্ছে যোগফল। সাম বলতে আমরা বুঝি কি? যোগফল। অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 10। হোয়াট ইজ ডিফারেন্স? ডিফারেন্স কি বুঝতে হবে না? ডিফারেন্স ইজ 10। ডিফারেন্স হচ্ছে ব্যবধান বা বিয়োগফল। ঠিক আছে, ডিফারেন্স বলতে আমরা কি বুঝি? ব্যবধান বুঝি না এমনিতে বাংলাতে? তো ব্যবধানের আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে বিয়োগফল। তাহলে দুইটা সংখ্যা, তার যোগফল হচ্ছে 30, তার বিয়োগফল হচ্ছে 10। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস? প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি এখন? এটা বুঝতে হবে, তাই না? প্রোডাক্ট বলতে আমরা বুঝি হচ্ছে গুণফল। ঠিক আছে, তাহলে দেখো ইংলিশ একটু তোমাকে বুঝতে হবে, ইংলিশ না বুঝতে তো আসলে সমস্যা। আচ্ছা, তাহলে এইখানে তুমি যদি এই বীজগণিতিক নিয়মে একটা সংখ্যা এক্স ধরো আর একটা সংখ্যা ওয়াই ধরো, তাহলে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 30। দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 30। দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে দুইটা সংখ্যার বিয়োগফল হচ্ছে 10। তাহলে তুমি এখানে জাস্ট এটা যোগ করো, যোগ করলে কি হবে? এই দুইটা কেটে যাবে, এক্স এক্স 2x হয়ে যাবে, 30 আর 10 40 হয়ে যাবে। এক্স এর ভ্যালু কত হবে? 2, এইদিকে তুমি জাস্ট ভাগ করে দিবা। তাহলে এক্স সমান হচ্ছে 20। এক্স সমান হচ্ছে 20। এবার এক্স এর ভ্যালুটা তুমি জাস্ট এই যে এটাতে বসাও, এই ইকুয়েশনটাতে বসাও। তো তুমি যদি এখানে বসাও, এক্স এর ভ্যালু হচ্ছে 20 প্লাস ওয়াই সমান হচ্ছে কত? 30। অর ওয়াই সমান 30 প্লাস 20, এইদিকে এসে -20, 10। ওয়াই এর ভ্যালু হচ্ছে 10, এক্স এর ভ্যালু হচ্ছে 20। এবার তোমাকে বলছে প্রোডাক্ট বের করতে, অর্থাৎ গুণফল বের করতে। এখন তুমি গুণ করে ফেলো। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ 20 × 10। 20 × 10 আনসার হবে কত? আনসার হবে হচ্ছে 200। তাহলে অপশনে দেখো 100, 200, 225, 275, এই 4টা অপশন দেওয়া আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এটা আমরা খুব সহজে বুঝে ফেলছি না? এটা আমরা এখন খুব সহজে বুঝে ফেলছি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এটা আমাদের কারেক্ট আনসার। তাহলে দেখো এই ধরনের ম্যাথ তোমাকে দিবে, এবং ম্যাথটা কোন ভাষাতে আসলো? ম্যাথটা আসলো ইংরেজি ভাষাতে। অর্থাৎ তোমাকে প্রস্তুত থাকতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যে কোশ্চেন করবে 40টা এমসিকিউ, এই 40টার মধ্যে হাফ অর মোর দ্যান হাফ কোশ্চেন ইংলিশে চলে আসতে পারে। ইংলিশে চলে আসতে পারে, এর জন্য তোমাকে কি করতে হবে? অবশ্যই ইংলিশের প্রিপারেশনটা ভালো রাখতে হবে। তো এটা আমরা কিভাবে পড়বো দেখো, আমরা আমাদের ডাইজেস্টেড টপিকের পার্ট বি তে গাণিতিক যুক্তি নামে একটা পার্ট আছে। তো আমরা তো অবশ্যই, এই দেখো এখানে নিচে যে কথাটা লেখা, আহ, আমরা এটা কোন ক্লাসে শিখবো? আমরা বিশেষ গণিত ক্লাসে শিখবো। তোমরা জানো যে আমাদের ম্যাথমেটিক্স এর জন্য অ্যাটলিস্ট 8টা থেকে 10টা আলাদা ক্লাস রাখা হয়েছে। মানে শিডিউল করা হয়েছে 8টা, এর বেশি আমরা ক্লাস দিব প্রয়োজন অনুসারে। 8 থেকে 10টা ক্লাস সেখানে থাকবে। আচ্ছা, আর এটা আমাদের ডাইজেস্ট থেকে তোমরা যখন প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে আমাদের ডাইজেস্টের পার্ট বি এর 8 নম্বর টপিক হচ্ছে গাণিতিক যুক্তি। এখানে তোমরা সব ম্যাথের প্র্যাকটিস পেয়ে যাবে। ফাইন।
এবং তোমরা দেখছো যেটা তো ইংলিশে আমাদের এই ক্লাসেই ম্যাথমেটিক্সের যে প্রবলেম গুলো আছে সেগুলো যাতে ইংলিশে তোমরা সলভ করতে পারো সেগুলো এনশিওর করা হবে। তাহলে কি বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে না? তোমরা আমাদের ক্লাস করবে, ক্লাস থাকবে কি, ম্যাথ ক্লাসের ম্যাথগুলো শিখবে, আমাদের ডাইজেস্টের পার্ট বিতে এসে ম্যাথগুলো প্র্যাকটিস করবে। আমাদের এখানে যে পরীক্ষাগুলোর ব্যবস্থা করা হবে, প্রত্যেকটা ক্লাসেই তো এক্সাম থাকে তোমরা জানো, ক্লাস এক্সামগুলো উইকলি এক্সামগুলো ঠিকঠাক দিবে, তাহলে দেখবা যে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ম্যাথগুলা এগুলা নিয়ে আর পেইন থাকবে না। আচ্ছা, তো তোমাদের যাদের কোনো কমেন্ট আছে অবশ্যই এখানে কমেন্ট করতে পারো। অবশ্যই কমেন্টগুলো দেখা হবে, কোনো জিজ্ঞাসা থাকলে কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে পারো। আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। বলছে ইফ 20 ইজ অ্যাডেড টু এ নম্বর ইট বিকামস টুয়াইস দ্য নম্বর, হোয়াট ইজ দ্য নম্বর? সহজ কোশ্চেন, কিন্তু একদমই সহজ কোশ্চেন, এটা জাস্ট ভাষাটা বুঝতে হবে। তাছাড়া এটা একদমই সহজ কোশ্চেন, কঠিন কিচ্ছু না। দেখো এখানে বলছে ইফ ইফ 20 ইজ অ্যাডেড, হোয়াট ইজ মিনড বাই অ্যাডেড? অ্যাডেড মানে হচ্ছে যোগ করা হয়েছে এমন, ঠিক আছে? যোগ করা হয়েছে এমন, অর্থাৎ যদি কোনো সংখ্যার সাথে 20 যোগ করা হয়, ইট বিকামস টুয়াইস, ইট বিকামস টুয়াইস মানে সেটা দ্বিগুণ হয়ে যায়। সেটা কি হয়? দ্বিগুণ হয়ে যায়। এখানে এটা যে বোঝাচ্ছে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তাহলে এইখানে তুমি জাস্ট হিসাব করো, চারটা যে অপশন দেওয়া, চারটা অপশনের সাথে তুমি মানে প্রসেস অফ এলিমিনেশন যেটাকে বলে POE, এটা একটু মানে লাইট করে নেওয়া হয়েছে, খুব বেশি লাইট, আশা করি বোঝা যাচ্ছে। প্রসেস অফ এলিমিনেশন এটা দিয়ে কি বোঝায়? প্রসেস অফ এলিমিনেশন। আচ্ছা, এটা দিয়ে বাদ দেওয়ার পদ্ধতি, এক সহজ কথায় বলতে গেলে, হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ তুমি এই চারটা অপশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করো। চারটা অপশন 10, 20, 40, 60, সবগুলোর সাথে তুমি 20 যোগ করার চেষ্টা করো। তুমি এটার সাথে 20 যোগ করো, এটার সাথে 20 যোগ করো, এটার সাথে 20 যোগ করো, এটার সাথে 20 যোগ করো। এটা হবে কত? 30, এটা হবে 40, এটা হবে কত? 60, এটা হবে হচ্ছে 80, এটা হচ্ছে 60। আচ্ছা, তো বলছে যে 20 যোগ করলে নাম্বারটা দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, তো এখন তুমি একটা বিষয় হিসাব করো এখানে, যে 10-এর দ্বিগুণ কি 30? না। 40-এর দ্বিগুণ কি 60? না। 60-এর দ্বিগুণ কি 80? না। কিন্তু দেখো এই সংখ্যাটা, এখানে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে 20-এর দ্বিগুণ 40, সেটা হয়েছে 20 যোগ করার ফলে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। সহজে বোঝা যাচ্ছে না? ম্যাথটা কিন্তু একদম সহজ, শুধু ভাষাটা তোমাকে ধরতে হবে কি বোঝাচ্ছে। ঠিক আছে, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এভাবে সার্কুলারে বলে দিয়েছে যে 20টা ম্যাথ দিবে, 40টার মধ্যে 20টাই আসবে ম্যাথ থেকে। বাট ওরা সবসময় 20টা ম্যাথ দেয় না, ওরা কমিয়ে দেয়, বাড়ে না। 20টার উপরে যাওয়া টাফ, বাট 20টা অথবা 20টার কম থাকবে। গত বছর 20টার কম ছিল, বাট এমন তো হতে পারে যে এবছর 20টায় দিয়ে দিবে। আচ্ছা, তোমরা অনেকে কমেন্ট করছো, কমেন্টে সঠিক উত্তর বলছো, হ্যাঁ ঠিক আছে। তোমরা আশা করি বুঝতে পারবে এগুলা। তোমরা যেহেতু ক্লাস 9-10-এ পড়েছো, 9-10 তো ম্যাথমেটিক্স অবশ্যই ছিল। তো এই ম্যাথগুলো সম্পর্কে ধারণা থাকলেই, ক্লাস 6, 7, 8-এর ম্যাথগুলো সম্পর্কে ধারণা থাকলেই আশা করি খুব বেশি সমস্যা হয় না। তো এটাও আমরা যখন পড়বো সেটা হচ্ছে আমাদের গাণিতিক যুক্তি যে ক্লাস আছে সেখানে আমরা এটা পড়ে ফেলতে পারবো। সেম বিষয়, মানে আগের ক্লাসে আমরা যা পড়লাম, মানে আগের কোশ্চেনের ক্ষেত্রে যে ক্লাসকে রেফার করলাম, এখানেও জাস্ট সেই ক্লাস। এবং গণিতের যে ক্লাসগুলো থাকবে, গণিতের ক্লাসগুলো করলেই আশা করা যায় যে এই সব বিষয়গুলো সমাধান হয়ে যাবে। কঠিন কিচ্ছু না, ম্যাথমেটিক্স কঠিন কিচ্ছু না। তোমরা যখন ক্লাস 9-10-এ পড়তা, ক্লাস 7-8-এ পড়তো, তোমরা অনেক মার্কস পাইতা ম্যাথে, তাই না? মানে যে সব থেকে কম পাইতা, আমি ধরলাম সেও পাইতা হচ্ছে 70। যে কম পাইতা, কারণ তোমরা সবাই মেধাবী স্টুডেন্ট, এর বেশি 80, 90, 92, 95 অনেকে পাইতা। তো আমি ধরলাম যে তুমি 70ই পাইলে, অ্যাটলিস্ট 70%। তো 70% মানে কি? জাহাঙ্গীরনগরে যে বলছে হচ্ছে 20 মার্কের ম্যাথ দিবে, তো 20 মার্কের তুমি যদি 70% করো, 20 মার্কের 70% হচ্ছে 14। তার মানে তুমি 20-এর মধ্যে 14 মার্ক পেয়ে যাবা, অনেক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন স্ট্যান্ডার্ড অনুযায়ী 20-এর মধ্যে 14 মার্ক অনেক মার্ক। ঠিক আছে, আর বাকি যে 20 মার্কের জিকে আসবে সেখানে ধরো বেশি পাওয়া যায়। আমি ধরলাম সেইখানে তুমি পেয়ে গেছো হচ্ছে বাকি 20-এর মধ্যে হচ্ছে 17। সম্ভব, কারণ যে ম্যাথে 14 পেয়ে যাবে সেখানে 17 পাবে, 31। তো 40-এর মধ্যে 31 পাইলে তুমি চান্স পাবা না, এটা কোনো কথা হলো? তুমি ফার্স্ট হয়ে যাইতে পারো। 40-এর মধ্যে 31 পাইলে তুমি ফার্স্ট হওয়ার জন্য এলিজিবল। ঠিক আছে, তো জাস্ট বিষয়টাকে ইজি ভাবে নাও, জাহাঙ্গীরনগর সহজ হবে ইনশাল্লাহ। আমাদের সাথেই ক্লাসগুলো করতে থাকো আমাদের পেইড ব্যাচে, দেখবা যে তোমার প্রস্তুতি হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। When a number is divided by 5, the quotient is 8.
অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 3, হোয়াট ইজ দ্য নাম্বার? ভাষাটা আগে বুঝতে হবে। দেখো, এখানে প্রথমে যে বলছে ডিভাইডেড, ডিভাইডেড মানে কি? ডিভাইডেড বলতে আমরা কি বুঝি? যে ভাগ করা হয়েছে এমন, তাই না? ভাগ করলে, ভাগ করলে কত হয়? এখানে বলছে ভাগ করলে সেটা হয় when a number is divided by 5, মানে 5 দিয়ে ভাগ করলে। দ্য কোয়াটিনেন্ট ইজ 8। কোয়াটিনেন্ট বলতে আমরা কি বুঝি? কোয়াটিনেন্ট বলতে আমরা বুঝি ভাগফল। এটা দিয়ে আমরা কি বুঝি? ভাগফল। তাহলে কোন সংখ্যা 5 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 8। অ্যান্ড দ্য রিমাইন্ডার ইজ 3, হোয়াট ইজ রিমাইন্ডার? রিমাইন্ডার বলতে আমরা বুঝি ভাগশেষ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাগশেষ। আচ্ছা, হোয়াট ইজ দ্য নাম্বার? তাহলে সংখ্যাটা কত? কোন সংখ্যার যেটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ভাজক। সেটাকে আমরা বলি ভাজক। এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। আমাদের ভাজ্য কত, মানে সংখ্যাটাকে আমরা ভাজ্য বলি না, ভাজ্য বের করতে হবে। জাস্ট আমরা বাংলায় হিসাব করি, ভাজ্য বের করতে হবে। ভাজ্য কিভাবে বের করতে হয়? আমরা যেটা ভাজক পাই, যেটা আমরা ভাজক পাই তার সাথে ভাগফল গুণ করতে হয়, তার সাথে ভাগফল গুণ করতে হয়। আর যদি কোনো ভাগশেষ থাকে, ভাগশেষটা কি করতে হয়? যোগ করে দিতে হয়। ভাগশেষ যোগ করে দিতে হয়। তাহলে এখানে ভাজক কত ছিল দেখো তো? ভাজক ছিল হচ্ছে 5। তাহলে এখানে 5, ভাগফল কত? ভাগফল হচ্ছে 8। আর আমাদের রিমাইন্ডার ভাগশেষ থাকতেছে কত? 3। তাহলে এখানে আনবো আমরা কত? 3। তাহলে এটা 5 8 40, আর এখানে হচ্ছে 3। তাহলে উত্তর হচ্ছে কত? 43, 43। তাহলে উত্তর অপশন বি। কঠিন কিছু? কঠিন কিচ্ছু না। জাস্ট এভাবেই তোমাদেরকে ম্যাথমেটিক্স শেখানো হবে। এবং এটা তো চেঞ্জ হচ্ছে না, যেহেতু তিনটাই এখান থেকে ম্যাথ কোশ্চেন। আমাদের রেগুলার যে ম্যাথমেটিক্স ক্লাসগুলো আছে সেখানে তোমরা পাবে। এবং আমাদের যেটা বললাম ডাইজেস্টের, এইখানে দেখবা প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস দেওয়া আছে। এখান থেকে তোমরা ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবে। এবং তোমাদেরকে বলি, তোমরা সেকেন্ড টাইম আছো, তোমরা যদি একটু আর্লি ডাইজেস্টের অর্ডার না দাও তাহলে হচ্ছে ডাইজেস্ট পরবর্তীতে পাওয়া একটু টাফ হয়ে যায়। কারণ আমাদের তো এগুলো বাণিজ্যিকভাবে প্রিন্ট করা হয় না, শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য এটা প্রিন্ট করা হয়, তোমরা জানো। তো যেহেতু একটা লিমিটেড সংখ্যক প্রিন্ট, তো এর জন্য তোমরা একটু আগে ভাগে ডাইজেস্টের অর্ডারটা করে ফেলবে, ভর্তি হওয়ার সাথে সাথে অর্ডারটা করে কনফার্ম করে ফেলবে। তাহলে ডাইজেস্টের এই যে ম্যাথমেটিক্সের যে বিষয়গুলো সলভ হয়ে যাবে। আমরা দেখি যে আমি জাস্ট কম্পিটিশনে যাচ্ছি না, যে তুমি যদি বিভিন্ন বই থেকে ম্যাথ প্র্যাকটিস করতে চাও পারো। বাট তুমি দেখবা যে ম্যাথের জন্য তোমাকে বই কিনতে হচ্ছে, জিকের জন্য তোমাকে বই কিনতে হচ্ছে, আইকিউ এর জন্য বই কিনতে হচ্ছে। হ্যাঁ, তো দেখবা জাহাঙ্গীরনগরের জন্য আলাদা বই কিনতে হচ্ছে, ঢাকা অন্যান্য ইউনিভার্সিটির জন্য আলাদা বই কিনতে হচ্ছে। এই যে এত বইয়ের যে প্যারা নেওয়া, এইটা আসলে কোনো প্রয়োজন নাই। ডাইজেস্টে দেখবা তোমার একদম সবগুলো ইউনিভার্সিটির জন্য যা যা প্রয়োজন সবকিছু সেখানে গোছানো আছে। আচ্ছা, এবং এটা আমাদের যে ম্যাথমেটিক্স ক্লাসগুলো আছে, ম্যাথমেটিক্স ক্লাসগুলোতে তোমরা পেয়ে যাবে। ম্যাথমেটিক্সের জন্য তোমাদের ক্লাস সংখ্যা 8টা আছে, এবং পরবর্তীতে সেটা বৃদ্ধি করে হয়তো বা 10টা পর্যন্ত হতে পারে। আচ্ছা, পরের কোশ্চেন, পরের কোশ্চেন দেখো। দেখো, আমরা যে ম্যাথগুলো দেখলাম, দেখো সবগুলো ডিফারেন্ট টাইপের ম্যাথ। এখানে যেটা দেখলাম এটা হচ্ছে আমরা সাধারণ পাটিগণিতের ম্যাথমেটিক্স, যেটাকে আমরা খুব সহজে সলভ করলাম। এবং এইখানে দেখো এটা আসছে হচ্ছে একটু মানে জাস্ট সংখ্যা দিয়ে নাম্বারস থেকে। আগে যেটা দেখলাম সেটা আসছে একটু অ্যালজেব্রা থেকে বা বীজগণিত থেকে। অর্থাৎ ডিফারেন্ট টাইপের ম্যাথ আমরা দেখেছি। এবং এখানে যে ম্যাথটা দেখবো সেটা আরেকটু ডিফারেন্ট। আচ্ছা, এখানে আমরা 40টা কোশ্চেন দেখবো না, এখানে আমরা কোশ্চেন দেখবো 20টা 22টা মতো। বি ইউনিটের 20টা 22টা কোশ্চেন, আর সি ইউনিটের 20টা 22টা কোশ্চেন মতো আমরা দেখে ক্লাসটা শেষ করে দিব। সি ইউনিটের 20টা 22টাও না, সি ইউনিটে আরো কম দেখবো, 10টা 15টা। কারণ এখানে যেহেতু লিমিটেড টপিক থেকে কোশ্চেন হয়, তো প্রত্যেক টপিক থেকে লিমিটেড সংখ্যক কোশ্চেন দিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে আমাদের পড়ালেখার রোড ম্যাপটা কেমন হবে। আচ্ছা, তো এখানে দেখো বলছে এ ম্যান ওয়াক্স 5 কিলোমিটার সাউথ। জাস্ট একটু হিসাব করে, একটু মাথা ঠান্ডা রেখে হিসাব করতে হবে। ধরো যে এইখানে তুমি দাঁড়িয়েছিলা, এইখানে তুমি দাঁড়িয়েছিলা, তুমি হচ্ছে সেই ম্যান ওয়াক্স 5 কিলোমিটার সাউথ। তো তুমি ধরো যে সাউথ হচ্ছে যে কোনো মানচিত্রের নিচ দিক, মানে দক্ষিণ দিক। এইদিকে তুমি 5 কিলোমিটার গেছো, ঠিক আছে? আচ্ছা, দেন 4 কিলোমিটার ইস্ট, যে কোনো মানচিত্রের ইস্ট হয় কোন দিক? ডান দিক। তারপর তুমি 4 কিলোমিটার গেছো এই দিকে, এইদিকে গেছো 4 কিলোমিটার। দেন 5 কিলোমিটার নর্থ, যে কোনো মানচিত্রের নর্থ কি? উপরের দিক। তো এখান থেকে তুমি কি গেছো? 5 কিলোমিটার নর্থ গেছো, 5 কিলোমিটার। এখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। হ্যাঁ, আচ্ছা।
হাউ ফর ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট ছিল এইখানে, আর তুমি এখন আছো এইখানে। এখন তোমার মধ্যে, তোমার এই জায়গাটুকুর মধ্যে ডিস্টেন্স কত এটা জিজ্ঞাসা করছে, এই জায়গা। তো এটা যদি 5 কিলোমিটার হয় আর এটা 5 কিলোমিটার হয়, তাহলে এটা 4 কিলোমিটার, এটাও 4 কিলোমিটার, এটা আলটিমেটলি 4 কিলোমিটার না? 4 কিলোমিটার। তাহলে তোমার স্টার্টিং পয়েন্ট এবং বর্তমানে স্ট্যান্ডিং পয়েন্ট এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 4 কিলোমিটার। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন এ, 4 কিলোমিটার। কি বুঝতে খুব বেশি কঠিন এটা? দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেমস, বাট এটা একটু তোমাকে মাথা ঘামিয়ে উত্তর করতে হবে, একদম সোজাসুজি তুমি উত্তর করতে পারবা না। আচ্ছা, তো তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখানে করবা। কোনো মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারছি না, এই জায়গাটা আরেকটু বুঝিয়ে দিতে, বা এই ধরনের ম্যাথের সমস্যা আছে আরেকটু বোঝাতে, তো সবকিছুই ইনশাল্লাহ সলভ করা হবে। তো এই যে বিষয়টা, এটা আমরা কোথায় শিখবো? এটা গাণিতিক যুক্তি পার্ট বি, এটা নর্মাল, কারণ যেহেতু আমরা ম্যাথ করছি, ম্যাথগুলো তো সব এক জায়গা থেকেই শিখবো। আমাদের ক্লাসগুলো সব এক জায়গাতে থাকবে, ডাইজেস্টিভ বিষয়গুলো এক জায়গাতে থাকবে, তো এই বিষয়টা আরেকবার দেখানোর কোনো প্রয়োজন নাই। এবার আমরা আসি একটু মেন্টাল অ্যাবিলিটিতে। মেন্টাল অ্যাবিলিটিতে খুবই কম কোশ্চেন রাখা হয়েছে, একটা দিয়ে বুঝিয়ে দিব যে আর কোন ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা দেখো, এখানে বলতেছে কমপ্লিট দ্য অ্যানালজি। ফুট, শু, ফুট ইজ টু শু, ডবল ইজ টু হ্যান্ড ইজ টু একটা জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে ফুট ইজ টু শু, অর্থাৎ আমরা পায়ে কি পরিধান করি, পায়ে আমরা কি পরিধান করি, ঠিক আছে, সেটা হচ্ছে শু। তাহলে আমরা হাতে আমরা কি পরিধান করি, হ্যান্ড, হ্যান্ড, হাতে আমরা কি পরিধান করি? গ্লাভ, ওয়াচ, ফিঙ্গার, ব্রেসলেট। আচ্ছা, ব্রেসলেট আমরা কি হাতে ব্যবহার করি না? বাট জুতা আমরা যেভাবে পরিধান করি, ব্রেসলেট কি ঠিক সেভাবে পরিধান করি? ব্রেসলেট আমরা কি, জুতা আমাদের পুরা পাটা ঢেকে রাখে, বাট ব্রেসলেট কি আমাদের পুরা যে পাটা, হাতটা আছে সেটা কি ঢেকে রাখে? না। তাহলে এটা নিতে পারতেছি না। ফিঙ্গার, ফিঙ্গার হচ্ছে হাতের একটা অংশ, ঠিক আছে, দেখো পায়ের অংশ কিন্তু জুতা না, এটা আলাদাভাবে পড়া হচ্ছে। আর ফিঙ্গার হাতেরই একটা অংশ, তাহলে মিলতেছে না অ্যানালজিটা। ওয়াচ, ওয়াচও ব্রেসলেটের মতোই পড়া হয়, এটা আমাদের হাতকে কাভার করে না, তাহলে এটা আমরা নিতে পারছি না। গ্লাভ বা গ্লাভস যেটাকে আমরা বলি, তো গ্লাভ বা গ্লাভস, এটা দেখো পায়ে যেভাবে জুতা পরা হয় ঠিক সেভাবেই হাতে পরা হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্লাভ বা হাত মোজা যেটাকে আমরা বলি। ফাইন, তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। তাহলে এই ধরনের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন আসতে পারে। মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আর কোন ধরনের কোশ্চেন আসে, সেটা হচ্ছে দেখবা যে এমন দেয়, তোমাকে দিবে ইফ ট্রেন, টি আর এ আই এন, ট্রেন ইজ ইকুয়াল টু, এখানে নম্বর দিবে, ধরো টি যততম বর্ণ, আর যততম বর্ণ, এইভাবে তোমার একটা নম্বর এখানে দিয়ে দিবে, ঠিক আছে, আমি ধরলাম যে এটা, ঠিক আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। দেন রেইন সমান কি, ঠিক আছে, বললো রেইন সমান কি, এইভাবে তোমাকে একটা অ্যানালজি কোশ্চেন দিল, মানে হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন। তাহলে এখানে দেখো যে আর সমান হচ্ছে 2, এ সমান হচ্ছে 1, আই সমান 1, এন সমান 2। তাহলে আর এ আই এন এটা সমান কি হবে? 2 1 1 2, 2 1 1 2। কি বিষয়টা বুঝতে পারছো? এভাবে তোমার একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। আবার দেখো এই ধরনের কোশ্চেন দিতে পারে। আবার তোমাকে দিতে পারে কি, চারটা চিত্র দিতে পারে, উদ্দীপকে চারটা চিত্র দিতে পারে। তাহলে ফিফথ চিত্রটা কেমন হবে? ফিফথ যে চিত্রটা সেটা কেমন হবে, দেখবো প্রত্যেকটা চিত্র একটু একটু চেঞ্জ হচ্ছে। তাহলে ফিফথটা কিভাবে চেঞ্জ হবে, অর্থাৎ সিরিজ বা ধারা জাতীয় কোশ্চেন। আবার তোমাকে এইভাবে একটা কোশ্চেন দিতে পারে ধারা থেকে, 2 6 12 20 ডট ডট ডট, অর্থাৎ এই যে একটা সিরিজ, এই সিরিজের নেক্সট নম্বর কত হবে। তো ডিফারেন্সটা আমরা দেখি, এখানে ডিফারেন্স হচ্ছে 4, এখানে ডিফারেন্স 6, এখানে ডিফারেন্স 8, তার মানে পরের ডিফারেন্সটা নিশ্চয়ই 10 হবে। তাহলে 20-র সাথে 10 যোগ করলে হচ্ছে 30, তাহলে পরের সংখ্যাটা হচ্ছে কত? 30। এই ধরনের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন দিতে পারে। তাহলে দেখো এক ধরনের, দুই ধরনের, তিন ধরনের মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন আমরা দেখলাম। আবার হচ্ছে আরেকটা বললাম যে পিক্টোগ্রাফিক বা চিত্রের মতো দিতে পারে, সেগুলো তোমাদের ডাইজেস্টেই আছে। তো এই যে এই 4 5 ধরনের কথা বললাম, এর বাইরেও আরো কিছু ধরনের আছে, আমার তো সবকিছু ডাইজেস্টে কি কি আছে আমার মনে নাই। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কমপ্লিট করতে পারলে দেখবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে 5টা আইকিউ মেন্টাল অ্যাবিলিটির কথা বলা আছে, এগুলো আশা করি কমপ্লিট হয়ে যাবে, ডাইজেস্টে যা কিছু আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। এবং মানসিক দক্ষতা আমাদের ডাইজেস্টের পার্ট বি তে 7 নম্বর টপিক, 7 নম্বর টপিক হচ্ছে মানসিক দক্ষতা। এবং মানসিক দক্ষতার জন্য আলাদা ক্লাস,
মানে যেমন ম্যাথমেটিক্স এর জন্য আলাদা ক্লাস, মানসিক দক্ষতার জন্য ঠিক আলাদা ক্লাস, কারণ এগুলো নর্মাল জিকের মধ্যে দিলে হয় কি খুব বেশি সংখ্যক ক্লাস দেওয়া যায় না। ধরো যে একটা ক্লাস দিয়ে ম্যাথ আইকিউ সব শেষ করে দেওয়া হলো, এটা তোমরা খুব বেশি শিখতে পারবে না। বাট যদি ক্লাস সংখ্যা একটু বেশি থাকে তাহলে তোমরা ধীরে সুস্থে শিখতে পারো, টিচারকে কোশ্চেন করতে পারো, এই সুযোগটা তোমাদের এনশিওর করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো দেখি জিকের কোশ্চেন। দেখো আমরা বলেছি যে ম্যাথ থেকে আসবে 20টা কোশ্চেন, 20টা সলভ করতে তো অনেক সময় চলে যাবে, এর জন্য আমরা 4টা 5টা দেখিয়েছি জাস্ট। আইকিউ থেকে আসবে 5টা কোশ্চেন, আমরা একটা দেখিয়ে আরো কয়েকটা আলোচনা করে দিয়েছি। আর জিকে থেকে যে 15টা আসবে এমন আমরা 10টা মতো কোশ্চেন দেখবো, দেখে শেষ করে দিব, কারণ জিকের যে 15টা কোশ্চেন সেগুলো ডিফারেন্ট টপিক থেকে, যে কারণে একটু বেশি দেখাতে হবে। দেখো এখানে কোশ্চেন করছে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেটেড ইন, তাহলে মূল আমাদের জিজ্ঞাসাটা কি, গ্রেট ব্যারিয়ার রিফ। তো রিফ বলতে আমরা কি বুঝি, রিফ, হোয়াট ইজ রিফ, আর ডবল ই এফ, রিফ। দেখো আমরা বাংলাতে একটা কথা শুনেছি, সেটা হচ্ছে প্রবাল, তাই না? প্রবাল, এই কথাটা আমরা শুনেছি। তো প্রবাল প্রাচীরকে রিফ বলা হয়। প্রবাল প্রাচীর, আসলে প্রবাল প্রাচীর বিষয়টা কেমন? প্রবাল প্রাচীর বিষয়টা হচ্ছে যে সমুদ্র তীর, যেমন দেখো আমাদের সেন্ট মার্টিন একটা দ্বীপ, এটা প্রবাল দ্বারা গঠিত। প্রবাল কিন্তু জীবন্ত একটা প্রাণী, এগুলা হচ্ছে একটা পাথরের মতো যেগুলো দিয়ে দ্বীপ গঠন হয়। তো ধরো যে এটা কোনো একটা দেশের ল্যান্ড, আমি ধরলাম, তো এর এইখানে প্রচুর পরিমাণে এমন প্রবাল দ্বীপ এমন কাছাকাছি কাছাকাছি হয়ে গেছে, যেটা একটা প্রাচীরের মতো অবস্থান করতেছে। ঠিক আছে, এগুলাকে বলা হয় প্রবাল প্রাচীর। সারা বিশ্বে অনেক প্রবাল প্রাচীর আছে, যার মধ্যে বৃহত্তম, সারা বিশ্বের সব থেকে বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। বৃহত্তম প্রবাল প্রাচীর, বৃহত্তম প্রবাল প্রাচীর, এটা হচ্ছে কোন দেশে অবস্থিত? কোশ্চেন হচ্ছে এটা। এখানে অপশন দেখো, ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিজি, এই 4টা অপশন এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে এখানে উত্তর বলতে পারো যে উত্তর কোনটা হবে, অবশ্যই তোমাদের উত্তর দেখা হবে যে তোমরা কোনটা সঠিক উত্তর হিসেবে বলছো। তো কেউ কোনো কোশ্চেন করো, উত্তর বলো নি এখানে, তোমরা চাইলে উত্তর বলতে পারো, হ্যাঁ, তোমাদের উত্তরগুলো অবশ্যই দেখা হবে। আচ্ছা, তো সঠিক উত্তর হচ্ছে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ, এটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। এটা কোন দেশে অবস্থিত? অস্ট্রেলিয়াতে অবস্থিত। অস্ট্রেলিয়াতে তোমরা জানো ভিক্টোরিয়া নামে একটা প্রদেশ আছে, ভিক্টোরিয়া প্রদেশ। এই ভিক্টোরিয়া প্রদেশের ঠিক দক্ষিণ দিকে যে সাগরটা, সেই সাগরটার নাম হচ্ছে তাজমানিয়া। তাজমানিয়া বা তাসমানিয়া যেটাকে বলে, এই যে বাংলাতে অনেকে তাসমান সাগর বলে, এই যে তাজমানিয়া সি যেটা আছে, এই তাজমানিয়া সি বা তাসমান সাগর, এই তাসমান সাগরে মূলত হচ্ছে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত। এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। বাকি যে অপশন আছে ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, ফিজি, এগুলা অন্য তথ্যের জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো ফিলিপাইন্স কি জন্য আমাদের একটু পড়তে হয়, ফিলিপাইন্স তো হচ্ছে তোমার এশিয়ান একটা দেশ এবং প্রচুর পরিমাণে দ্বীপ দ্বারা গঠিত। হ্যাঁ, ফিলিপাইনের হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, সেটা আমাদের সাধারণ জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। ফিলিপাইনের স্বাধীনতা যুদ্ধ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা যে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে সেটা। ইন্দোনেশিয়া সারা বিশ্বের সব থেকে বেশি দ্বীপ দ্বারা গঠিত, সব থেকে বেশি দ্বীপ দ্বারা গঠিত, বেশি দ্বীপ। আবার ইন্দোনেশিয়ার আরো কিছু বিষয় থাকে, যেমন এশিয়ার সব থেকে বড় দ্বীপ বোর্নিও, ঠিক আছে, এশিয়ার সব থেকে বড় দ্বীপ হচ্ছে বোর্নিও, যেটা ইন্দোনেশিয়াতে অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, আবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, সেখান থেকে তারা নুসান্তারাতে চলে যাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অর্থাৎ এই যে নুসান্তারা, এই নুসান্তারা হচ্ছে বোর্নিও দ্বীপের একটা শহর। নুসান্তারা, নুসান্তারা, এটা হচ্ছে বোর্নিও দ্বীপেরই একটা শহর। আর আগে যেটা রাজধানী ছিল জাকার্তা, এই জাকার্তা কিন্তু বোর্নিও দ্বীপের বাইরে। ঠিক আছে, এটা বোর্নিও দ্বীপের বাইরে একটা দ্বীপ ছিল। আচ্ছা, এবং এখানে আছে ফিজি। ফিজি যে জন্য একটু মনে রাখতে হবে, ফিজি কোন মহাদেশে অবস্থিত? ফিজি হচ্ছে ওশেনিয়া মহাদেশে অবস্থিত। ওশেনিয়া, অর্থাৎ আমরা চলতি কথায় অনেকে অস্ট্রেলিয়াকে মহাদেশ বলে ফেলি, সেটা হচ্ছে ওশেনিয়া মহাদেশ। এই যে ওশেনিয়া মহাদেশ, সেইখানকারই একটা দেশ হচ্ছে ফিজি। ঠিক আছে। এবং মূলত পাপুয়া নিউগিনি থেকে ওশেনিয়া মহাদেশ শুরু হয়েছে। পাপুয়া নিউগিনি ইন্দোনেশিয়ারই একটা দ্বীপের অংশ সামান্য, এবং সেটা ইন্দোনেশিয়া এশিয়া মহাদেশের মধ্যে, পাপুয়া নিউগিনি ওশেনিয়ার মধ্যে। এবং পাপুয়া নিউগিনি থেকে ফিজি, মাইক্রোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এগুলা সবই হচ্ছে ওশেনিয়া মহাদেশের মধ্যে। তাহলে বিষয়টা আমরা বুঝতে পারলাম, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেটেড ইন অস্ট্রেলিয়া। ঠিক আছে, কারেক্ট আনসার হচ্ছে অস্ট্রেলিয়া। আর অন্যান্য যে তথ্যগুলো দেখলাম, এই তথ্যগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা এভাবেই আমরা সাধারণ জ্ঞানটা পড়বো, যে প্রত্যেকটা বিষয় যখন ধরবো তার আশেপাশে যা কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা। এবং ডাইজেস্টের আমাদের একদমই প্রথম দিকে, একদমই প্রথম দিকে দেখো 3 নম্বর যে টপিকটা আছে,
আমাদের ডাইজেস্টের 3 নম্বর যে টপিকটা আছে, সেইখানেই পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর দ্বীপ উপদ্বীপ প্রণালী যা কিছু আছে, অর্থাৎ ন্যাচারাল এলিমেন্টস যা কিছু আছে, সব কিছু এই ডাইজেস্টের এই টপিকে তোমরা পেয়ে যাবে। বিশাল বড় টপিক এটা। এবং ক্লাস লেকচার 1 থেকে 8। কেন এতগুলো ক্লাস করা লাগবে বিষয়টা শেখার জন্য? এখানে একটা বিষয় তোমাদেরকে কনফার্ম করি, যে আমাদের ক্লাসে প্রথম দিকে যে ক্লাসগুলো, প্রথমে 4টা 5টা ক্লাস সম্পূর্ণ হচ্ছে মানচিত্র। ঠিক আছে, প্রথম দিকের ক্লাস হচ্ছে কি, প্রথমে তোমাদের শিখতে হবে হচ্ছে মানচিত্র। তো যখন আমরা মানচিত্র পড়বো, তখন এই যে যখন ধরো যে মানচিত্র পড়তে বলবো, ওশেনিয়া মহাদেশ পড়তেছি, তখন ওশেনিয়া মহাদেশে যা কিছু গুরুত্বপূর্ণ আছে সব পড়ে ফেলবো, ওই যে গ্রেট ব্যারিয়ার রিফ টিপ যা কিছু আছে সবকিছু পড়ে ফেলবো। তো এভাবে প্রথম দিককার ক্লাসগুলো সবই মানচিত্র, এবং 8 নম্বর ক্লাসটা হচ্ছে ভূগোলের উপর, জিওগ্রাফির উপর। তো প্রথমে মানচিত্রগুলো পড়া শেষ করে যখন আমরা ভূগোলটা পড়বো, তখন দেখবা যে ভৌগোলিক উপাদান যা কিছু আছে এইসব নিয়ে আমাদের আর কোনো জিজ্ঞাসা নেই, কারো কোনো কোশ্চেন নাই, সবকিছু সলভ হয়ে গেছে। তো এই বিষয়টা আমরা নিশ্চিত করবো ওই প্রথম 8টা ক্লাসে। আচ্ছা, তোমরা কেউ কোনো জিজ্ঞাসা থাকলে এখানে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। উম ঠিক আছে, তোমাদের উত্তর দেওয়ার মতো কোনো কোশ্চেন নাই। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবা। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো তোমরা। পরের কোশ্চেনে আমরা আসি। দেখো, এখনো পর্যন্ত সবই আমরা ইংলিশ জিকে দেখছি। হু ওয়াজ দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অব দ্য মুক্তি বাহিনীজ গেরিলা ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি? হু ওয়াজ দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট। এখন দেখো, শব্দগুলোর বাংলা বুঝতে হবে আমাদেরকে আগে। প্রিন্সিপাল আর্কিটেক্ট, প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি? প্রধান। ঠিক আছে। আর আর্কিটেক্ট বলতে আমরা কি বুঝি? আর্কিটেক্ট আমরা বলি না আর্কিটেকচার, স্থাপত্য। আর্কিটেক্ট হচ্ছেন স্থপতি। তাহলে এখানে তুমি প্রধান স্থপতি বা স্বপ্নদ্রষ্টা যে কোনো একটা কিছু কল্পনা করে নিতে পারো। কে ছিলেন প্রধান স্থপতি অব দ্য মুক্তি বাহিনীজ গেরিলা ওয়ারফেয়ার? গেরিলা যে যুদ্ধ কৌশল বা রণকৌশল, ওয়ারফেয়ার মানে রণকৌশল, অর্থাৎ মুক্তিবাহিনীর গেরিলা রণকৌশলের প্রধান স্থপতি, রণকৌশলের প্রধান স্থপতি কে ছিলেন? ওয়ারফেয়ার স্ট্র্যাটেজির প্রধান যে স্থপতি তিনি কে ছিলেন? কর্নেল তাহের, জেনারেল এম এ জি উসমানী, মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ কে ছিলেন? তোমরা অবশ্যই উত্তর বলতে পারো, এখানে তোমাদের উত্তর অবশ্যই দেখা হবে। দেখো, কর্নেল তাহের, জেনারেল এম এ জি উসমানী, মেজর জিয়াউর রহমান নাকি মেজর খালেদ মোশারেফ? আচ্ছা, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে তেলিয়াপাড়া রণকৌশল একটা খুবই গুরুত্বপূর্ণ নাম। তেলিয়াপাড়া, তেলিয়াপাড়া রণকৌশল, ঠিক আছে। এই তেলিয়াপাড়া রণকৌশল কেন গুরুত্বপূর্ণ নাম? দেখো, তেলিয়াপাড়া কোথায় অবস্থিত? বর্তমান যে হবিগঞ্জ জেলা আছে, হবিগঞ্জ জেলাতে। বর্তমান হবিগঞ্জ জেলাতে, তৎকালীন এটা সিলেট জেলাতে ছিল, ঠিক আছে, তৎকালীন এটা সিলেট জেলাতে। এই হবিগঞ্জ বা সিলেট জেলা যেটা, এখানকার চা বাগানে, যে চা বাগানের যিনি অফিসার থাকেন, তার অফিস কক্ষে মূলত একটা কনফারেন্স মতো, ছোট্ট একটা কনফারেন্স মতো একটা মিটিং এর আয়োজন করা হয়। এই মিটিং এর নেতৃত্ব দেন মেজর এম এ জি উসমানী বা মোহাম্মদ আতাউল গনি উসমানী। তিনি যেটা করেন, ওইখানে তিনি আলোচনা করেন প্রথম এই যে গেরিলা ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি বা গেরিলা যুদ্ধ কৌশল বা রণকৌশল। অর্থাৎ আমরা পাকিস্তানের সামরিক শক্তির সাথে পারবো না, আমাদেরকে গেরিলা পদ্ধতিতে, মানে হিট অ্যান্ড রান, হিট অ্যান্ড রান মানে আক্রমণ করে নিরাপদে আবার ফিরে আসা, এই ধরনের রণকৌশল তিনি সেখানে উপস্থাপন করেন। এবং আমাদের মুক্তিযুদ্ধ মূলত এই তেলিয়াপাড়া রণকৌশল, যেটা গেরিলা ওয়ারফেয়ার স্ট্র্যাটেজি নামে পরবর্তীতে পরিচিতি পায়, এইটার উপরে ভিত্তি করে চলে। এবং এটার প্রধান উপদেষ্টা বা স্থপতি ছিলেন হচ্ছে জেনারেল এম এ জি উসমানী। জেনারেল এম এ জি উসমানী। আচ্ছা, আতাউল গনি উসমানী তিনি ওই সময় কি ছিলেন? ওই সময় তিনি মুক্তিযুদ্ধের সময় আহ অনফিল্ড যে যুদ্ধ, সেখানে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে জেনারেল এম এ জি উসমানী। এবং কর্নেল তাহের, জিয়াউর রহমান এবং খালেদ মোশারেফ তারা কি ছিলেন? দেখো, এনারা সবাই ছিলেন সেক্টর কমান্ডার। কর্নেল তাহের ছিলেন কি? সেক্টর কমান্ডার। সেক্টর কমান্ডার। জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার। সেক্টর কমান্ডার। এবং একই সাথে তিনি জেট ফোর্স নামে যে ফোর্স গঠন করা হয়, জেট ফোর্সের ক্যাপ্টেন। তিনি একই সাথে জেট ফোর্সের ক্যাপ্টেন ছিলেন। আচ্ছা, খালেদ মোশাররফ তিনিও সেক্টর কমান্ডার ছিলেন। তিনিও সেক্টর কমান্ডার ছিলেন। এবং একই সাথে তিনি কি ছিলেন? তিনি ছিলেন কে ফোর্সের ক্যাপ্টেন। কে ফোর্সের ক্যাপ্টেন। ফাইন।
আচ্ছা, তাহলে এনাদের তথ্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা যখন মুক্তিযুদ্ধ চ্যাপ্টার পড়বো, মুক্তিযুদ্ধের সেক্টর পড়বো, কোন সেক্টরের কমান্ডার কে ছিলেন, যে ফোর্স গুলো যখন আমরা পড়বো, ফোর্স কোন ফোর্সের ক্যাপ্টেন কে ছিলেন, সবকিছু সেখানে পড়া হবে। এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এম এ জি উসমানী। ওকে, তো এইটা আমাদের ডাইজেস্টের কত নম্বর টপিক? এটা হচ্ছে আমাদের ডাইজেস্টের 18 নম্বর টপিক, সরি। এটা হচ্ছে আমাদের ডাইজেস্টের 18 নম্বর টপিক, মুক্তিযুদ্ধ। এবং আমাদের যে ক্লাস আছে, ক্লাসের 11 নম্বর ক্লাসে আমরা মুক্তিযুদ্ধ পুরাটা পড়ব। এবং মুক্তিযুদ্ধর এই যে ক্লাসটা শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, এটা আমাদের হচ্ছে দেশভাগ পরবর্তী ইতিহাস থেকে পাকিস্তান আমল হয়ে তারপর পুরা যে মুক্তিযুদ্ধের পিরিয়ডটা আছে সম্পূর্ণটা আমরা এই ক্লাসে শেষ করব। তাহলে দেখো, একটা ক্লাসে এই সবগুলো বিষয় রাখা হয়েছে, 11 নম্বর ক্লাস, এবং 18 নম্বর টপিকটা পড়লেই মুক্তিযুদ্ধ থেকে যে টপিক, যে ধরনের কোশ্চেন হতে পারে সবকিছু তোমরা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখি। পরের কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, খেয়াল রাখতে হবে, বলছে নট। এই কারণে আমি একটু ইটালিক করে দিয়েছি এখানে, যাতে এটা কোনো অবস্থাতে তোমরা না ভুল করো। ইজ নট ওয়ান অফ দ্য ফোর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশনস। আচ্ছা, ওয়ান অফ দ্য ফোর মানে আমাদের চারটার মধ্যে একটা নয়, যেটা বলছে নট। ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন, তার মানে আমাদের সংবিধানের, সংবিধানের যে চারটা মূলনীতি, সেই চারটা মূলনীতির মধ্যে কোনটা নয়। অপশন দেখো, পাঁচটা দেওয়া এখানে, কারণ চারটা মূলনীতি দেওয়া আছে, সাথে এক্সট্রা যেটা না সেটা দেওয়া আছে। পাঁচটা অপশন দেখে আর ঘাবড়ায়ও না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চাইলে তোমাদের থেকে, তোমাদের বছর থেকে আবার পাঁচটা অপশনের সিলসিলা শুরু করতে পারে। মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে কোনো ভাবেই তোমাকে চমকে দিতে পারে, এর জন্য তোমাকে সবভাবেই প্রিপারেশন নিতে হবে। ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম নাকি ক্যাপিটালিজম, কোনটা মূলনীতি নয়? আচ্ছা, আমরা সংবিধানের সবকিছু বাংলায় পড়েছি, সেখানে আমরা মূলনীতি দেখেছি কি? প্রথমটা হচ্ছে ধনতন্ত্র, পরেরটা হচ্ছে সমাজতন্ত্র, তারপরেরটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, তারপরেরটা হচ্ছে জাতীয়তাবাদ। এই চারটা হচ্ছে মূলনীতি। তো ধনতন্ত্র কোনটা? ধনতন্ত্র হচ্ছে আহ ও সরি, এটা আমি ধনতন্ত্র ভুল লিখেছি এখানে। এটা হচ্ছে সমাজ, ইয়া, গণতন্ত্র হবে। আমি এটা ভুল লিখেছি, হ্যাঁ, এটা ধনতন্ত্র না, এটা হচ্ছে সমাজ, গণতন্ত্র। আচ্ছা, তো গণতন্ত্র কোনটা? গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেসি। 1 নম্বরটা চলে গেছে, তার মানে এটা আমাদের মূলনীতিতে আছে। এটা একটু ঠিক করে নিও। আমি এখানে লিখেছিলাম ধনতন্ত্র, আসলে না, বিষয়টা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র, ডেমোক্রেসি, দ্যাটস ফাইন। সমাজতন্ত্র, সোশ্যালিজম, তার মানে এটাও আছে। ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, সেটাও আছে। জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সেটাও আছে। তার মানে নেই কোনটা? আমাদের সংবিধানের মূলনীতিতে ক্যাপিটালিজম নাই, মানে ধনতন্ত্র নাই। আছে হচ্ছে এই চারটা। আমাদের সংবিধানের চারটা মূলনীতি হচ্ছে এই চারটা, নেই হচ্ছে এটা। আবার আমাদের যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তারাও কি করছে? এই মূলনীতিও চেঞ্জ করে ফেলতেছে। তার মধ্যে তারা কি প্ল্যান করেছে? তারা প্ল্যান করেছে হচ্ছে সমাজতন্ত্র থাকবে না, তারা হচ্ছে ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়েছে, জাতীয়তাবাদকে তারা বাদ দিয়েছে, শুধু গণতন্ত্র রেখেছে। এবং তারা বাকি এখানে অনেক কিছু যুক্ত করেছে, যেমন বহুত্ববাদ যুক্ত করেছে, এইসব বিষয়গুলো হচ্ছে, বা সাম্য যুক্ত করেছে। এইসব বিষয়গুলো তারা যুক্ত করেছে, ঠিক আছে। গণতন্ত্র, সাম্য, বহুত্ববাদ, এইসব বিষয়গুলো তারা নতুন ভাবে এনেছে, হ্যাঁ। তো সেই সব বিষয়গুলো আমরা পড়বো সাম্প্রতিকের ক্লাসে, এবং এই সংবিধানের সাথে যেসব বিষয় জড়িত সেটা আমরা পড়বো ক্লাস ডাইজেস্টের টপিক নম্বর হচ্ছে 26, সংবিধান। এবং আমাদের যে ক্লাস লেকচার, সেখানে 19 নম্বর ক্লাস লেকচার। এবং তার সাথে সাথে আমরা সরকারি যা যা অন্যান্য সংস্থা আছে, সরকারি অন্যান্য সংস্থা যা কিছু আছে, সবকিছু সবকিছু আমরা এই ক্লাসে পড়ে ফেলবো। ফাইন। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা এখান থেকে, অবশ্যই এখান থেকে কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করতে পারো। সংবিধানের এই ক্লাসে আমরা একই সাথে সংবিধান এবং অন্যান্য সরকারি সংস্থা যা কিছু আছে পড়ে ফেলবো। এবং ডাইজেস্টের সংবিধানে একটা আলাদা টপিক ভাবে আছে, যেখান থেকে শুধুমাত্র সংবিধানের এই কোশ্চেন। ওকে, পরের কোশ্চেন আমরা দেখি। হাউ মেনি মেইন অর্গানস, আচ্ছা, এটা তো ক্লিয়ার হয়ে গেছে। হাউ মেনি মেইন অর্গানস ডাজ দ্য ইউএন হ্যাভ আন্ডার ইটস চার্টার? ওকে, ইউএন বলতে আমরা কি বুঝি? ইউএন হচ্ছে ইউনাইটেড নেশনস, তাই না? ইউনাইটেড নেশনস, আচ্ছা। তার মানে সহজ বাংলায় আমরা কি যেটা বলি, জাতিসংঘ। জাতিসংঘ, আচ্ছা।
তো জাতিসংঘ চার্টারের হাউ মেনি মেইন অর্গানস ইউএন ডাজ দ্য ইউএন হ্যাভ আন্ডার ইটস চার্টার, মানে জাতিসংঘের যে চার্টার সেখানে এর প্রধান যে অঙ্গ সংস্থা সেটা কয়টা? অপশনে দাও 5, 6, 7, 8। আমরা একটু গোনার চেষ্টা করি। এক নম্বর কোনটা? এক নম্বর হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। অন্য কালার ব্যবহার করি তাহলে তোমরা লেখাটা বুঝতে পারবা সহজে। আহ, এই কালারটা নেই। ওকে, এক নম্বর হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ মানে যেখানে সবাই সদস্য। এই লেখাটা বোঝা যাচ্ছে আশা করি, তাই না? এর মধ্যে বোঝা যাচ্ছে। দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদ, যেখানে ওই যে পাঁচটা স্থায়ী রাষ্ট্র সদস্য, ঠিক আছে, পাঁচটা স্থায়ী রাষ্ট্র সদস্য এবং 10টা করে অস্থায়ী রাষ্ট্র সেখানে সদস্য পদ পায়। আচ্ছা, তিন নম্বর যেটা আসে সেটা হচ্ছে ইকোসক। ইকোসক কি? ইকো অর্থাৎ ইকোনমিক, সক মানে সোশিওলজি, সোশিওলজিক্যাল আর কি, অর্থাৎ অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। এটা অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ, তাহলে এখানে কয়টা পেলাম আমরা? তিনটা। আচ্ছা, বাকি কোনগুলো আছে দেখো। বাকি যেগুলো আছে তার মধ্যে আমরা দেখি সচিবালয়। সচিবালয়, আচ্ছা, সেক্রেটারিয়েট, তাই না? এটা সেক্রেটারিয়েট অর্থাৎ যে কোনো একটা সংস্থার একটা সচিবালয় থাকে। একটা সচিবালয় মানে স্নায়ুবিন্দু, অর্থাৎ তার যে সকল কার্যক্রম যেখান থেকে পরিচালিত হয়, এটা হচ্ছে সচিবালয়। তারপর আমরা দেখব আইসিজে। আইসিজে কি? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত, ফাইন। তারপর আর কি আছে? তার আর আছে হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল অর্থাৎ অসি পরিষদ। অসি পরিষদ। অসি পরিষদটা আসলে কি? অসি পরিষদ হচ্ছে যেসব দেশগুলা স্বাধীন না, অন্য দেশের কলোনি, ঠিক আছে, যেসব দেশগুলা স্বাধীন না, অন্য দেশের কলোনি, সেই সব দেশগুলোকে স্বাধীনতা দেওয়া, সেসব দেশকে নিরাপত্তা দেওয়া, এটার কাজ হচ্ছে অসি পরিষদ, তাদেরকে স্বাধীন করা। অসি পরিষদ এখন বিলুপ্ত হয়ে গেছে। অসি পরিষদের কোনো কাজ নাই। এটা 1984 সাল থেকে বিলুপ্ত হয়ে গেছে, কারণ পৃথিবীর এমন কোনো দেশ নাই যেটা স্বাধীন নাই। সব দেশ এখন স্বাধীন হয়ে গেছে, মানে ওই যে কলোনি, সারা বিশ্বে যে কলোনিগুলো ছিল, ব্রিটিশ কলোনি বা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি, এগুলো এখন আর নাই, সব দেশ স্বাধীন হয়ে গেছে। এর জন্য এইটার কার্যক্রম এখন স্থগিত হয়ে গেছে। আইসিজে আন্তর্জাতিক আদালতের কাজ তোমরা বুঝতে পারতেছো, সচিবালয় এখান থেকে সব কাজ পরিচালিত হয়। জেনারেল অ্যাসেম্বলিতে সব দেশ সদস্য, সিকিউরিটি কাউন্সিলে পাঁচটা স্থায়ী দেশ এবং 10টা করে অস্থায়ী দেশ সদস্য হয়। আর ইকোসক অর্থনৈতিক সামাজিক পরিষদ, এখান থেকে ধরো যে ইউনেস্কো বা হচ্ছে বা ইউনিসেফ এই ধরনের প্রতিষ্ঠানগুলো এর আন্ডারে পরিচালিত হয়। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে ইউএন চার্টারের আন্ডারে জাতিসংঘের স্থায়ী যে ইয়াগুলো, অর্গানগুলো, তার সংখ্যা হচ্ছে কয়টা? তার সংখ্যা হচ্ছে 6টা। কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। তাহলে দেখো জাতিসংঘ চ্যাপ্টারটা আমরা যখন পড়বো, এর একদমই ডিটেলস এখান থেকে যা যা কোশ্চেন আসার মতো সবকিছু আমরা দেখবো। এবং এটা আমাদের ক্লাস ডাইজেস্টের টপিক হচ্ছে 20। এবং এখানে দেখো অনেক কিছু, এই টপিকটার নাম দেখো, জাতিপুঞ্জ, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠন। অর্থাৎ ওই যে যখন জাতিপুঞ্জ গঠিত হয়েছে সেটা কিভাবে গঠিত হয়েছে সেগুলো দেখবো। তারপর জাতিসংঘ দেখবো, অর্থাৎ দুইটা যে বড় বড় অর্গান, এই দুইটারই বিস্তারিত দেখবো। এবং এর সাথে জড়িত প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবকিছু নিয়েই আমাদের 14 নম্বর ক্লাসটা হবে। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়ে জাতিপুঞ্জ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে জাতিসংঘ, এর মধ্যে যা কিছু ঘটনা আছে সব কিছু নিয়ে আমাদের এই ক্লাস হবে। ফাইন। তো এখান থেকে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই এখানে কোনো জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে? স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে? অপশন দেওয়া হোক। মোহাম্মদ তাফাজ্জুল ইসলাম, আবু সাদাত মাহমুদ সায়েম, সৈয়দ মাহমুদ মোর্শেদ, এবিএম খায়রুল হক। কে ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি? আচ্ছা, তো দেখো, আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধকালীন
আমাদের যখন মুক্তিযুদ্ধ হয়, মুক্তিযুদ্ধকালীন বিদেশে বিদেশে একজন বিশেষ দূত নিয়োগ করা হয়। বিশেষ দূত নিয়োগ করা হয়। এবং এই বিশেষ দূত কে ছিলেন? এই বিশেষ দূত ছিলেন হচ্ছে এ এস এম সায়েম। এ এস এম সায়েম। এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়, তাকে বাংলাদেশের প্রধান বিচারপতি করা হয়। প্রধান বিচারপতি করা হয়, এবং ওই সময়ও তিনি জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন। স্বাধীন বাংলাদেশে তাকে প্রধান বিচারপতি করা হয়। তাহলে সঠিক উত্তর কি? এ এস এম সায়েম বা আবু সাদাত মোহাম্মদ সায়েম। তাহলে কারেক্ট আনসার আমরা কোনটা পাচ্ছি? কারেক্ট আনসার পাচ্ছি অপশন বি। অপশন বি কারেক্ট আনসার। ঠিক আছে। তাফাজ্জল ইসলাম বা সাইদ মাহবুব মোর্শেদ, এ বি এম খায়রুল হক, এনারা সবাই জাস্টিস ছিলেন, বাংলাদেশের চিফ জাস্টিস ছিলেন, এনারা প্রধান বিচারপতি ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে এরা কেউই স্বাধীন বাংলাদেশের প্রধান বিচারপতি নন। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি হচ্ছেন মোহাম্মদ আবু সাদাত মোহাম্মদ সায়েম। কারেক্ট আনসার অপশন বি। আচ্ছা, এটা বাংলাদেশের জাতীয় বিষয় বলি, অর্থাৎ বাংলাদেশের সাথে জড়িত, বাংলাদেশের জাতীয় ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত এইসব বিষয়গুলো নিয়েই আমাদের ডাইজেস্টের টপিক। বাংলাদেশের জাতীয় বিষয় বলি, জাতীয় বিষয়গুলোর সাথেও আরো অনেক কিছু আছে। আচ্ছা, এবং এটা আমরা যখন পড়বো আমাদের ক্লাস লেকচার 25, 25 নম্বর ক্লাসে বাংলাদেশের জাতীয় বিষয়বলির যা কিছু আছে সবকিছু পড়া হবে ইনশাল্লাহ। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা দেখি। হু ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু রিসিভ দ্য র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড? প্রথম বাংলাদেশি হিসেবে র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পান? র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পান? আচ্ছা, র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা কি? দেখো এখানে বলা আছে র্যামন, সরি, এখানে যেটা বলা সেটা হচ্ছে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, দেখো নামটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে, মানে কেমন একটু শোনাচ্ছে। রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড হচ্ছে আহ ফিলিপাইন্স থেকে দেওয়া একটা অ্যাওয়ার্ড। ঠিক আছে, ফিলিপাইন্স থেকে দেওয়া অ্যাওয়ার্ড। এটা 1957 সাল থেকে প্রচলিত, এবং রেমন ম্যাগসেসে হচ্ছেন ফিলিপাইন্সের সাবেক রাষ্ট্রপতি। তার নাম থেকেই মূলত হচ্ছে এই পুরস্কারটা পরবর্তী থেকে হচ্ছে, পরিচালিত হচ্ছে। তো এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? যারা কাজ করেছেন আহ নিয়ে, গণতন্ত্র নিয়ে, ঠিক আছে, আমরা যদি বলি হচ্ছে ডেমোক্রেসি নিয়ে, ডেমোক্রেসি নিয়ে যারা খুব ভালো অবদান রেখেছেন, যারা হচ্ছে মানুষের সমাজ নিয়ে, ঠিক আছে, সোশ্যাল আসপেক্ট নিয়ে যারা কাজ করেন, অর্থাৎ সমাজ পরিবর্তনে যারা কাজ করেন, তারা যারা ন্যায় বিচারের জন্য কাজ করেন, জাস্টিসের জন্য কাজ করেন, মূলত এইসব সেক্টরে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবং প্রথম বাংলাদেশ হিসেবে কে অ্যাচিভ করেছেন সেটা মোহাম্মদ ইউনুস, সুফিয়া কামাল, জাফরুল্লাহ চৌধুরী, ফজলে হাসান আবেদ। কে এটা প্রথম অ্যাচিভ করেন? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন আহ প্রথম বাংলাদেশে যিনি রেমন ম্যাগসেস অ্যাওয়ার্ড পেয়েছেন। সুপিয়া কামাল, জাফরুল্লাহ চৌধুরী, ফজলে হাসান আবেদ এগুলো না। ফজলে হাসান আবেদ, তার নামটা কি জন্য পড়তে হবে? পড়তে হবে কারণ তিনি BRAC, ব্র্যাক, এই প্রতিষ্ঠানটার তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। ব্র্যাক সারা বিশ্বের সব থেকে বড় আহ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক। তো যে কারণে হচ্ছে ফজলে হাসান আবেদের নামটা পড়তে হবে। জাফরুল্লাহ চৌধুরীর নামটা কি জন্য মনে রাখতে হবে? কারণ তিনি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। গণস্বাস্থ্য কেন্দ্রের, হ্যাঁ, গণস্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। আচ্ছা, তাছাড়া তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ফিল্ড হসপিটাল পরিচালনা করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিল্ড হাসপাতাল পরিচালনা করেন। ঠিক আছে, পরিচালনা করেন। আচ্ছা, তো এই যে তিনি হচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিল্ড হসপিটাল পরিচালনা করেন, তার মানে কি তিনি হচ্ছেন ওই যে যারা যুদ্ধাহত ছিলেন তাদেরকে এই যে ছোট ছোট ক্যাম্প করে করে বিভিন্ন জায়গাতে ফিল্ডে মানে হসপিটাল করে তিনি এগুলা চিকিৎসা দিতেন। আচ্ছা, তার যে ফিল্ড হসপিটাল এই ফিল্ড হসপিটালেই কাজ করতেন হচ্ছেন ডক্টর সিতারা বেগম। ডক্টর সিতারা বেগম, ডক্টর সিতারা বেগমকে আমরা চিনি, তাই না? তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। আচ্ছা, তো তিনি এই এই ফিল্ড হসপিটালে কাজ করেই
এই খ্যাতিটা অর্জন করেন, মুক্তিযুদ্ধে তার এই অবদান। আচ্ছা, সুফিয়া কামাল একজন বাংলাদেশের নারী জাগরণের একজন অগ্রদূত। ঠিক আছে, তিনি একজন সাহিত্যিক। এর জন্য তার এই নামটা মনে রাখতে হবে। বাঙালি নারী জাগরণের অগ্রদূত হিসেবে সুফিয়া কামালের নাম খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড কে পেয়েছেন? রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন হচ্ছে প্রথম বাংলাদেশ হিসেবে মোহাম্মদ ইউনুস। এই নামটা আমাদের অবশ্যই পড়তে হবে। আর বাকি যে নামগুলো আছে এনারাও খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ক্ষেত্রে তাদের নামগুলো আমাদের মনে রাখতে হবে। ডাইজেস্টে আমরা বিভিন্ন পদক, পুরস্কার, সম্মাননা এই টপিক আছে আমাদের 43 নম্বরে। এবং ক্লাস যখন আমরা করব 25 নম্বর ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে দেখো, আগে যেটা আমরা দেখলাম বাংলাদেশের জাতীয় বিষয়াবলী 25-এ, এবং যে বিভিন্ন পদক পুরস্কার আছে সেগুলো 25-এ। অর্থাৎ আমরা যেটা করি যে একটা ছোট টপিক নিয়ে তো একটা পুরো ক্লাস নেওয়া হবে না। একটা ক্লাসে দেখা যাবে ছোট ছোট 8টা 10টা করে টপিক আছে। ঠিক আছে, এর জন্য দেখবা যে এখানে আমরা গুরুত্বপূর্ণ অনেক টপিকই আছে যেগুলো একই ক্লাসেই পড়ে ফেলবো। আচ্ছা, তোমাদের কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমেই করতে পারো। ওকে, ঠিক আছে। আহ পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে এখানে দেখি কি বলে। বলতেছে, হুইচ অর্গানাইজেশন ওয়াজ এস্টাবলিশ টু প্রমোট ইন্টারন্যাশনাল মনিটারি কর্পোরেশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি। আচ্ছা, অর্থাৎ মনিটারি কোঅপারেশন, অর্থাৎ মনিটারি মানে কি? টাকা পয়সা বিষয়ক, যেগুলো অর্থনৈতিক, অর্থনৈতিক কোঅপারেশন, সহযোগিতা, অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, এবং অর্থনৈতিক ভারসাম্য বা হচ্ছে একটা নিরাপত্তাজনক অবস্থা, এইগুলা প্রমোট করার জন্য বা এইগুলাকে সাপোর্ট করার জন্য কোন আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা হয়েছে? ডাব্লিউটিও, আইএমএফ, ডাব্লিউএইচও, ইউনেস্কো, কোনটা? আচ্ছা, ডাব্লিউটিও কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তাই না? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, আর ইউনেস্কো? ইউনাইটেড নেশনস ইকোনমিক ইকোনমিক সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পূর্ণরূপ। এখন দেখো, পূর্ণরূপ দেখলে আমরা কাজ বুঝতে পারি যে কোন প্রতিষ্ঠানের কাজ কি। ডাব্লিউটিও কাজ করে হচ্ছে ট্রেড নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে। আচ্ছা, ইউনেস্কো কাজ করে হচ্ছে অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয়, কালচারাল বিষয়। কিন্তু এই অর্থনৈতিক বিষয়ের সাথে এক না। এটা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা দরিদ্র, তাদেরকে সহযোগিতা করা, এই ধরনের অর্থনৈতিক কার্যক্রম। আর এটা হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতিকে স্টেবল রাখা। ঠিক আছে, আন্তর্জাতিক ফাইন্যান্সকে স্টেবল রাখা, এইটা ডিফারেন্ট। ওকে। ডাব্লিউএইচও কাজ করে হেলথ নিয়ে। ঠিক আছে, ধরো এই যে করোনা ভাইরাস ছড়ায় যাচ্ছে, এখানে কিভাবে মানুষজনকে সুরক্ষা দেওয়া যায় এইসব বিষয় নিয়ে। আইএমএফ কাজ করে কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। মূলত এই প্রতিষ্ঠানটা ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি সারা বিশ্বে রাখার জন্য কাজ করে যাচ্ছে। ঠিক আছে, কোনো দেশ যদি ফাইনান্সিয়ালি আনস্টেবল থাকে তাদেরকে লোন দেওয়া, তাদেরকে গ্র্যাচুইটি দেওয়া, সব কাজ করে থাকে আইএমএফ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আইএমএফ, অপশন বি। কি বিষয়টা বোঝা যাচ্ছে তোমাদের? খুব বেশি কঠিন জাহাঙ্গীরনগরের যে জিকে গুলো আসে? আমার কাছে মনে হয় না খুব বেশি কঠিন, যদি একটু বুঝে বুঝে পড়া যায়, একটু জেনে শুনে পড়া যায়, একটু আগে থেকে প্রিপারেশন নেওয়া যায় ইংলিশে জিকে কিভাবে হবে, তাহলে মনে হয় না এটা খুব বেশি কঠিন হয়, এটা সহজই হয়ে যায়। ঠিক আছে, ওকে। পরে এটা এটা আমরা কোথায় গিয়ে পড়বো? এটা আমরা পড়বো হচ্ছে জাতিপুঞ্জ, জাতিসংঘ, অন্যান্য আন্তর্জাতিক সংগঠন। অর্থাৎ দেখো, এই যে আইএমএফ, ডাব্লিউএইচও বা বা ইউনেস্কো, এগুলো জাতিসংঘেরই অংশ। তো এই সব বিষয়গুলো সব কিছু ডাইজেস্টের 20 নম্বর টপিকই থাকবে। এবং ক্লাস লেকচার 14 নম্বর ক্লাস লেকচারে গিয়ে আমরা এই সব কিছু একসাথে ক্লাসে পড়বো। ফাইন। তাহলে দেখো, যে টপিক থেকেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন করুক না কেন, সেটা যেমন কোশ্চেনই হোক না কেন, সেটা কোনো না কোনো ভাবে আমাদের ডাইজেস্টে আছেই। এবং আমরা সেটা তোমাদেরকে ক্লাসে পড়াবোই, এটা নিশ্চিত থাকো। এমন কোনো টপিক থাকবে না যেটা আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াবো না। তোমরা পরীক্ষা দিতে যাবে সবকিছু জেনে, সবকিছু বুঝে, সবকিছু পেরে। এমন না যে আকাশ থেকে কোশ্চেন পড়বে আর তুমি চোখ বুঝে দাগায় দিয়ে আসবে, একটা হলে হলো, না হলে নাই, এই বিষয়টা কখনো হবে না।
80 মার্কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, 40 মার্কের জিকে, 40-এর মধ্যে 30+ যাতে তোমরা অ্যাটলিস্ট পাও, মানে অ্যাটলিস্ট 30-এর বেশি পাও। এটা আমরা এনশিওর করবো ইনশাল্লাহ, এবং এর বেশি আরো মার্ক পাওয়া সম্ভব। তোমরা ভাববা যে সেকেন্ড টাইমে এত মার্ক পাওয়া কি সম্ভব, এত ভালো মেরিট পজিশন কি সম্ভব? আসলেই সম্ভব। তোমরা দেখবা যে আমাদের এখান থেকে সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থেকেই ফার্স্ট হয়েছে। বি ইউনিটে এবছর যে ফার্স্ট হয়েছে সে একজন সেকেন্ড টাইমার, এবং সে আমাদের রেগুলার স্টুডেন্ট। আমাদের যে অ্যাডমিশন জার্নির গল্প সেশনটা হয়, এই অ্যাডমিশন জার্নির গল্প সেশনে দেখবা যে সে আমাদের সাথে কথা বলেছে। তোমরা জাস্ট একটু খেয়াল রাখবা, সেকেন্ড টাইমে এসে ফার্স্ট হওয়া সম্ভব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এখন তোমার ব্যাপার যে তুমি আসলে ফার্স্ট হতে চাও কিনা। তুমি যদি ভাবো যে না, আমার দিয়ে তো সম্ভবই না চান্স পাওয়া, ফার্স্ট হওয়া তো দূর কি বাত, তাহলে চান্সই হবে না ফার্স্ট হইতে পারো, ফার্স্ট তো বললামই না। আর যদি বিশ্বাস করো যে সম্ভব, তাহলে ফার্স্ট হওয়া সম্ভব। আচ্ছা, পরের কোশ্চেনে আসি। ইন 2025 হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট টু সেন্ড এ স্পেসক্রাফট টু স্টাডি জুপিটার্স মুন ইউরোপা? আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা বলছে, জুপিটার্স মুন ইউরোপা, অর্থাৎ জুপিটার নামে একটা গ্রহ আছে, আমরা যেটাকে বাংলাতে বলি কি বৃহস্পতি। বৃহস্পতি নামে যে গ্রহটা আছে, তার একটা উপগ্রহ হচ্ছে ইউরোপা। আচ্ছা, তো 2025 সালে, মানে রিসেন্টলি, সাম্প্রতিক, হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট, কোন দেশ প্রথম, টু সেন্ড এ স্পেসক্রাফট, একটা মহাকাশযান পাঠিয়েছে, টু স্টাডি, গবেষণা করার জন্য, জুপিটারস মুন ইউরোপা, অর্থাৎ জুপিটারের উপগ্রহ ইউরোপাকে গবেষণা করার জন্য কোন দেশ 2025 সালে প্রথম একটা মহাকাশযান পাঠিয়েছে? আচ্ছা, তো বৃহস্পতি তোমরা জানো যেটা খুবই বৃহৎ আয়তনের একটা গ্রহ, এবং এই গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টা? লো, ক্যালিপস্ট্রো, ইউরোপা, গ্যানিমেড, চারটা। এই চারটা হচ্ছে তার উপগ্রহ, ঠিক আছে? এর উপগ্রহ হচ্ছে চারটা। একটা হচ্ছে লো, আর একটা হচ্ছে ক্যালিস্ট্রো, স্পেলিংটা একটু ভুল হলো, ক্যালিস্ট্রো, গ্যানিমেড, গ্যানিমেড এবং ইউরোপা। এই চারটা হচ্ছে তার উপগ্রহ সংখ্যা। এবং বৃহস্পতি তো বিশাল একটা গ্যাসীয় তাই না, গ্যাসীয় একটা গ্রহ। এবং জুপিটার সহ, এই যে শনি, জুপিটার, এগুলাকে একসাথে জোভিয়ান গ্রহ বলা হয়। কি গ্রহ বলা হয়? জোভিয়ান গ্রহ। আচ্ছা, এবং এই যে জুপিটার, এই জুপিটার থেকেই তোমার হচ্ছে জিউস, জিউস নামকরণ করা হয়েছে, ঠিক আছে? এটা আরেকটা তথ্য হচ্ছে, এখান থেকেই জিউস, খ্রিস্ট ধর্মের জিউসের নাম তোমরা অবশ্যই শুনেছো, জিউস নামকরণ করা হয়েছে। এবং অনেক গ্রিক দেবতার নামকরণও আছে জুপিটার গ্রহের নাম অনুসারে, ঠিক আছে? গ্রিক দেবতার নামও আছে, এটাও এখানে দিয়ে দিই। বিভিন্ন গ্রিক দেবতা, মূলত ওই সময় গ্রিস ছিল জ্ঞানে বিজ্ঞানে খুবই উন্নত। তারা গ্রহ উপগ্রহ নিয়ে বহু আগে থেকে চিন্তা ভাবনা শুরু করেছিল, নামকরণগুলো তারা করেছে। তো এইসব বিষয়গুলো আমাদের এই জুপিটার গ্রহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো কোন দেশ পাঠিয়েছে? এটা রিসেন্ট কোশ্চেন। চায়না, ইউএসএ, রাশিয়া আর ইন্ডিয়া? সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে ইউএসএ। ইউএসএ সম্প্রতি পাঠিয়েছে। এবং তোমরা জানো যে ভারত, রাশিয়া, চায়না এরাও মহাকাশযানে খুবই এগিয়ে। প্রথম চাঁদে মহাকাশযান পাঠায় হচ্ছে রাশিয়া, রাশিয়া দেখে তারপর যায় হচ্ছে ইউএস এর মহাকাশযান। তারপর ভারত, চায়নাও অনেকগুলো পাঠিয়েছে। ভারত চন্দ্রযান নামে একটা ইয়া মহাকাশযান পাঠিয়েছে। ভারতের মহাকাশযানের নাম কি? চন্দ্রযান। হ্যাঁ, চন্দ্রযান, এটা হচ্ছে চাঁদের অন্ধকার পৃষ্ঠে প্রথম অবতরণ করে। অন্য কোনো দেশ এখনো চাঁদের অন্ধকার পৃষ্ঠে অবতরণ করতে পারেনি। ভারতের চন্দ্রযান এটাই প্রথম গেছে। আচ্ছা, তাহলে এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটা সাম্প্রতিক কোশ্চেন। অর্থাৎ তাহলে ধরে রাখো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সাম্প্রতিক টপিক থেকে কোশ্চেন হবে। এবং সাম্প্রতিক আমরা কোথায় গিয়ে পড়বো? আমাদের ক্লাস লেকচার 30 যেটা হবে, মানে আমাদের সাধারণ জ্ঞানের যে ক্লাস লেকচার, তার 30 নম্বর ক্লাসে সাম্প্রতিক সব কিছু পড়া হবে। সাম্প্রতিকের সাজেশন, সাম্প্রতিকের যা কিছু ঘটছে, সবকিছু পড়া হবে। এবং আমরা যেটা করি, আমাদের স্টুডেন্টদেরকে প্রত্যেক মাসে সাম্প্রতিক সম্পর্কে আপডেট রাখার জন্য, ধরো যে এই মাস আমি ধরলাম যে এটা হচ্ছে যে কোনো একটা মাস, সামনে অ্যাডমিশন শুরু হয়ে যাবে, আমি ধরলাম যে তুমি পড়তেছো নভেম্বর মাস চলতেছে, তো নভেম্বর মাসে যা কিছু সাম্প্রতিক ঘটনা নভেম্বর মাসের শেষে তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং আমাদের ক্লাসে 30 নম্বর ক্লাসে গিয়ে সাম্প্রতিকের একদম ফাইনাল সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। একটু পিছনের দিকে রাখা হয়েছে যাতে সাম্প্রতিকের সব ঘটনাকে কাভার করে ক্লাসটা নেওয়া যায়, এর জন্য।
পরেরটাতে আসি, হুইচ কান্ট্রি রিসেন্টলি লঞ্চড দ্য ফার্স্ট 6G স্যাটেলাইট নেটওয়ার্ক ইন 2025? 6G, সিক্স জেনারেশন। আমাদের দেশে কি এখনো 5G পর্যন্তই ঠিকঠাক মতো আমরা পৌঁছাতে পারিনি, 4G ঠিকঠাক পর্যন্ত পৌঁছাইছে, 5G এখনো প্রক্রিয়াধীন। সেখানে কোন দেশ 6G স্যাটেলাইট নেটওয়ার্ক আহ চালু করেছে? কোন দেশ? সাউথ কোরিয়া, চায়না, জাপান, ইউএসএ? কোন দেশ? সাম্প্রতিক তথ্য, তাই না? এটাও একদমই রিসেন্ট একটা তথ্য, রিসেন্ট তথ্য। এবং একই সাথে এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং আইসিটির কোশ্চেন, তাই না? অর্থাৎ আইসিটি থেকে আমরা এই ধরনের কোশ্চেন দেখি, আইসিটি থেকেও কোশ্চেন হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইসিটি টপিক থেকেও কোশ্চেন হয় এবং সাম্প্রতিক থেকে কোশ্চেন হয়। এখন এটা হচ্ছে কোনটা সঠিক উত্তর, কোন দেশ প্রথম 6G চালু করলো? আমরা জানি 5G চালু করেছিল প্রথম কি, কোরিয়া। কোরিয়া যেটা করছিল সেটা হচ্ছে 5G, বাট 6G কারা চালু করেছে? চায়না, জাপান, আহ, নাকি ইউএসএ? কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে চায়না। চায়না পরীক্ষামূলকভাবে, ঠিক আছে, এটা পরীক্ষামূলকভাবে, পরীক্ষামূলকভাবে 6G নেটওয়ার্ক তারা চালু করেছে, এবং 5G প্রথম চালু করেছিল হচ্ছে সাউথ কোরিয়া। ফাইন, ওকে। এটা আমরা সাম্প্রতিকে পড়বো, এবং এটা এই ধরনের কোশ্চেন যেটা হচ্ছে আইসিটির সাথে জড়িত, এগুলো আইসিটির জন্য আলাদা ক্লাস আছে আমাদের। এবং সাম্প্রতিক যেটা বললাম আগের বাড়ি, যে 30 নম্বর ক্লাস লেকচারে আমরা আইসিটির যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পড়বো। আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে এটা থেকে? দেখো, তোমাদেরকে বললাম যে আত্মবিশ্বাস রাখতে হবে, যে একটা বিষয় থাকে না, যে মানুষজন যা সেটাই পায় যেটা সে বিশ্বাস করে। তো তোমাকে আগে বিশ্বাস করতে হবে যে আমি সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবো, সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ফার্স্ট হয়ে যাচ্ছে, আর আমি কেন মানে টপ 10-এর মধ্যে বা টপ 20-র মধ্যে বা টপ 50-র মধ্যে পজিশন করতে পারবো না? জাস্ট একবার ইমাজিন করো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে যাচ্ছে একজন সেকেন্ড টাইমার, আর আমি কেন পারবো না? এটা জাস্ট নিজের মধ্যে নিয়ে আসো, তাইলেই সম্ভব। আচ্ছা, এখন দেখো বলতেছে, বাংলাদেশ ওন দ্য সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট ইন হুইচ ইয়ার ফর দ্য ফার্স্ট টাইম? বাংলাদেশ কত সালে প্রথমবারের মতো সাব ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়? কত সালে প্রথমবারের মতো? 1999, 2003, 2005, 2021? কত সালে প্রথমবারের মতো বাংলাদেশ সাফ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়? আচ্ছা, এটা একদমই তথ্যমূলক যেহেতু সাল দেওয়া। আচ্ছা, সাফ মানে কি বোঝায়? সাফ দিয়ে বোঝায় সাউথ এশিয়ান ফুটবল ফুটবল ফেডারেশন, ঠিক আছে, অর্থাৎ দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন। এটার যে প্রত্যেক বছর যে সাব টুর্নামেন্ট অর্থাৎ সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়, বাংলাদেশ প্রথমবারের মতো 2021 সালে সাব চ্যাম্পিয়ন। এর আগে কখনোই বাংলাদেশ সাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি, রানার আপ হয়েছে বা সেমিফাইনাল থেকে শেষ হয়েছে টুর্নামেন্ট, এমন হয়েছে। কিন্তু এইখানে বাংলাদেশ প্রথমবার চ্যাম্পিয়ন হয়। আচ্ছা, ডাইজেস্টের আমাদের খেলাধুলার জন্য একটা টপিক আছে, 38 নম্বর টপিক খেলাধুলা নিয়ে। এবং ক্লাস লেকচার 26 যেটা, ক্লাস লেকচার 26 যেটা, এই 26 নম্বর ক্লাস লেকচারে আমরা খেলাধুলা থেকে যা কিছু আছে সবকিছু পড়বো। ঠিক আছে, তাহলে খেলাধুলা থেকেও জাহাঙ্গীরনগর কোশ্চেন করে, অনেকগুলো বিষয় থেকে কোশ্চেন করতেছে, তাই না? আচ্ছা, এখনো দেখো আমরা কিন্তু ইংলিশ জিকের মধ্যে আছি, ইংলিশ জিকের মধ্যেই আছি, তারপর বাংলা জিকেও দেখবো কিছুটা। দ্য ফার্স্ট ফুল লেন্থ বাংলাদেশি ফিচার ফিল্ম ইজ, বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের নাম? অপশন দেখো, মুগ ও মুখোশ, জীবন থেকে নেওয়া, তিতাস একটি নদীর নাম, অপরাজিত। আচ্ছা, দেখো, অপরাজিত যে মুভিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মুভি। এবং কি জন্য এটা গুরুত্বপূর্ণ? এই মুভিটা 11টা অ্যাওয়ার্ড পেয়েছে, 11 অ্যাওয়ার্ডস। এবং এটা সত্যজিৎ রায় পরিচালিত, সত্যজিৎ রায়, সরি রায় স্পেলিংটা একটু ভুল হলো, সত্যজিৎ রায় পরিচালিত মুভি, 11টা অ্যাওয়ার্ডস পেয়েছে, অপরাজিত মুভি। হ্যাঁ, এবং এই যে আমরা অপুর সংসার যে ইয়াটা দেখি না, তার সেটারই মূলত কাহিনী হচ্ছে অপরাজিত এটাতে। তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম, এটা তোমরা জানো এটা একটা উপন্যাস, তাই না? এটা হচ্ছে প্রথমে ছিল একটা কি উপন্যাস, কার উপন্যাস? অদ্বৈত মল্লবর্মণ, অদ্বৈত মল্লবর্মণ, অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস হচ্ছে তিতাস একটি নদীর নাম। সেটাকে মুভিতে কনভার্ট করেন কে? সেটাতে মুভিতে কনভার্ট করেন
ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটক, ঠিক আছে। এবং তিতাস একটি নদীর নাম খুবই আলোচিত একটা মুভি, ঋত্বিক ঘটক পরিচালিত, এবং এটার যে উপন্যাসটা সেটা লিখেছেন অদ্বৈত মল্লবর্মণ। জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়া জহির রায়হানের একটা মুভি। জহির রায়হান, জহির রায়হানের একটা মুভি যেটা আমাদের 1952 ভাষা আন্দোলনের কন্টেক্সটে লেখা। মূক ও মুখোশ, এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথম। তাহলে দেখো ফুল লেন্থের বাংলাটাই হচ্ছে পূর্ণদৈর্ঘ্য, তাহলে সঠিক উত্তর হচ্ছে মুখ ও মুখোশ। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ। মুখ ও মুখোশ হচ্ছে দ্য ফার্স্ট ফুল লেন্থ বাংলাদেশি ফিচার ফিল্ম। তাহলে কি সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এবং এইখানে টপিক দেখো, ডাইজেস্ট টপিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, নাটক, উপন্যাস যা কিছু আছে, এগুলো থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রচুর কোশ্চেন করে, প্রচুর। হ্যাঁ, মানে এটা সংখ্যাটাও বেশ ভালো, মানে 3টে 4টে 5টা কোশ্চেন পর্যন্ত করে ফেলে। তাহলে এই যে 36 নম্বর যে টপিকটা আছে এটা আমাদের খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং 26 নম্বর লেকচারে আমরা এই শিল্প, সাহিত্য, সংস্কৃতি আরো যা যা আছে, এই খুচরা তথ্য এক কথায়, এই সব কিছু বিষয় আমরা 26 নম্বর ক্লাসে গিয়ে পড়বো। পরেরটা কোশ্চেন দেখো, এবার দেখো বাংলা চলে আসছে। জাহাঙ্গীরনগর কিন্তু এমনই করবে, মানে ইংলিশ করতে করতে হঠাৎ করে দেখবা যে বাংলা কোশ্চেন করে ফেলছে। ঠিক আছে। আচ্ছা, তো এতক্ষণ আমরা দেখলাম ইংলিশ কোশ্চেন অধিকাংশই, এবার আমরা বাংলা কোশ্চেনও দেখবো। জাহাঙ্গীরনগর এটাই করবে, কিছু বাংলা কোশ্চেন কিছু ইংলিশ কোশ্চেন এভাবে করবে। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? চিরস্থায়ী বন্দোবস্ত কি? চিরস্থায়ী বন্দোবস্ত আহ করা হয় 1793 সালে। অর্থাৎ 1793 এর আগে ভূমির কোনো মালিক ছিল না, জমির কোনো মালিক ছিল না। 1793-তে নিয়ম করা হয় যে স্থানীয় জমিদার যারা, তারা ভূমির মালিক হবেন। এর আগে যেটা ছিল, ভূমি এমনিতে পড়ে থাকতো, যে যার মতো চাষ করতো, এবং সামন্ত রাজা যারা ছিলেন তাদেরকে ট্যাক্স দিতে হতো। এইবার নিয়ম করা হলো না, স্থানীয় জমিদারগণ হবেন ভূমির মালিক, এবং তারা ভূমি থেকে খাজনা আদায় করতে পারবেন। এবং সেই খাজনা কাকে জমা দিবে? ব্রিটিশ সরকারকে, যার জন্য একটা আইন করা হয়, যে আইনের নাম হচ্ছে সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন 1793। এই আইনের মিনিং কি? এটা হচ্ছে আজকের দিনে ধরো আমি হচ্ছে জমিদার, আজকের দিনে আমি যেই খাজনাগুলো আদায় করব, আজকে সূর্য ডোবার আগেই সেটা আমি ব্রিটিশদেরকে দিয়ে দিব সেই টাকাটা, একদিনের মধ্যে। এবং সেইখান থেকে একটা অংশ আমি পাবো, আর বাকি সবকিছু ব্রিটিশদেরকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সূর্যাস্ত আইন। এটা কে করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড ক্লাইভ, লর্ড কর্নওয়ালিস, নাকি লর্ড ডালহৌসি? লর্ড ডালহৌসি বিখ্যাত ছিলেন ভারতবর্ষে রেল যোগাযোগ স্থাপন, রেল যোগাযোগ স্থাপন করার জন্য। লর্ড ডালহৌসি বিখ্যাত। আচ্ছা, লর্ড হেস্টিংস, লর্ড ক্লাইভ। আচ্ছা, লর্ড ক্লাইভ কি জন্য বিখ্যাত ছিলেন? লর্ড ক্লাইভ বিখ্যাত ছিলেন হচ্ছে এই যে ব্রিটিশ কোম্পানি প্রথম ভারতে শাসন ব্যবস্থা চালুকরণের জন্য। এটা তো সহজ কোশ্চেন। ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস মূলত হচ্ছে আহ, তার অবদান সামাজিক ক্ষেত্রে অধিকাংশই, ঠিক আছে। তিনি সমাজের অনেক প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে অনেক সংস্কার এনেছেন, কিন্তু সূর্যাস্ত আইন তার না। মূলত লর্ড কর্নওয়ালিস হচ্ছেন সূর্যাস্ত আইন এবং চিরস্থায়ী বন্দোবস্তের নেতা, অর্থাৎ তিনি এটা প্রবর্তন করেন যে এইভাবে ব্রিটিশরা এই সবার জমিতে জমিতে গিয়ে গিয়ে খাজনা আদায় করা এটা সম্ভব না। স্থানীয় জমিদাররা খাজনা আদায় করবে এবং ব্রিটিশদেরকে টাকা পে করবে। এটা করেন কে? লর্ড কর্নওয়ালিস। তো এটা আমরা পড়বো প্রাচীন বাংলার ইতিহাস, এই ডাইজেস্টের টপিকে। এখন বলবা তোমরা যে প্রাচীন বাংলার ইতিহাস, তো এটা তো ব্রিটিশ আমল। তো আমাদের ডাইজেস্টের টপিক যেটা প্রাচীন বাংলার ইতিহাস, সেটা একদম ব্রিটিশ আমল পর্যন্ত, ঠিক আছে। আর দেশভাগ থেকে পরবর্তী ইতিহাস সেটা আলাদা। এবং এটা আমাদের ক্লাস লেকচার হচ্ছে 10। ক্লাস লেকচার হচ্ছে 10। প্রাচীন বাংলার ইতিহাস শুরু হবে একদম আদি পর্ব থেকে, একদম আদি পর্ব থেকে, মানে বাংলার জাতিসত্তার ইতিহাস সেখান থেকে ব্রিটিশ আমল পর্যন্ত পুরাটা। আচ্ছা, 10 নম্বর ক্লাসে আমরা এগুলা পড়বো। এবং পরের কোশ্চেন, চন্দ্রদ্বীপ কোন অঞ্চলের পুরাতন নাম? কক্সবাজার, সেন্ট মার্টিন, চট্টগ্রাম, নাকি বরিশাল? চন্দ্রদ্বীপ কোন স্থানের পুরাতন নাম? কোন অঞ্চলের পুরাতন নাম? বিভিন্ন ভৌগোলিক উপনাম বা হচ্ছে প্রাচীন সভ্যতা, এগুলো থেকে তো কোশ্চেন হয়ই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো তোমরা এখানে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর বলতে পারো, হ্যাঁ।
তোমরা অনেকেই ক্লাসে দেখছো ক্লাস, কিন্তু কমেন্ট টমেন্ট করছো না, অনেকে আছে চুপচাপ, ভয় পাচ্ছো। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই। তোমরা চাইলেই যে কোনো কোশ্চেন এখানে করতে পারো, আমি কোশ্চেন গুলা আহ, তোমাদের জন্য রেখে দিই সামনে একদম। আচ্ছা আচ্ছা, ওকে। বলছো বরিশাল, হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে বরিশাল। চন্দ্রদ্বীপ কোন অঞ্চলের পুরাতন নাম? চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল অঞ্চলের পূর্ব নাম। এখন দেখো যে তোমাকে কোশ্চেন করলো যে দিনাজপুর, দিনাজপুরের পূর্ব নাম কি? ঠিক আছে, দিনাজপুরের পূর্ব নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, তাই না? দিনাজপুরের পূর্ব নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, এটা আমরা জানি। তোমাকে বলবে যে রাজশাহীর পূর্ব নাম কি? রাজশাহীর পূর্ব নাম কি? রাজশাহীর পূর্ব নাম হচ্ছে বরেন্দ্র। ঠিক আছে। আচ্ছা, তারপর আহ নোয়াখালী, নোয়াখালী যে অঞ্চলটা আছে, শুধু নোয়াখালী না, আচ্ছা নোয়াখালী যদি আমি বলি, শুধু নোয়াখালী, নোয়াখালী হচ্ছে কি সুবর্ণ। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সমতট যে অঞ্চলটা আছে, অর্থাৎ বৃহত্তর যশোর ঢাকা এই অঞ্চলটা যেটা আছে, ঢাকা হচ্ছে কি সমতট। আচ্ছা, উত্তরবঙ্গের যে অঞ্চলগুলো আছে সেটা হচ্ছে পুন্ড্র। তো এভাবে তুমি প্রত্যেকটা অঞ্চলে যে আহ পূর্ব নামগুলো আছে, ঠিক আছে, চট্টগ্রামে যেটা, এখানে চট্টগ্রাম, চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে হরিকেল। ঠিক আছে। তো এভাবে সবগুলোর যে পূর্ব নাম আছে, এই পূর্ব নামগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এগুলো আমরা দেখবো প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যেই। ওই যে বললাম যে একদম প্রাচীন কাল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত সব এই ক্লাসে পড়বো। এবং এখানে দেখো একটু বাড়িয়ে দেওয়া আছে 7 থেকে 10, মানে আমাদের হচ্ছে ওই ভূগোল পাঠটাও এর সাথে একটু অ্যাড করে নিতে হবে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো প্রাচীন বাংলার ইতিহাসগুলা। এবং এটা আমাদের একাধিক ক্লাসে পড়ানো টপিক, 7 এবং 10, দুইটা ক্লাস একসাথে। গারোদের ধর্মের নাম কি? সাংসারিক, চাটকি, সুসাইন, নাকি লোকনা? গারোদের ধর্মের নাম কি? আচ্ছা, কমেন্ট দেখি। সেন্ট মার্টিন, হুম, ঠিক আছে, ওকে। আচ্ছা, দেখো, সাংসারিক, চাটকি, সুসাইন, নাকি লোকনা, গারোদের ধর্মের নাম কি? আচ্ছা, এটা খুবই সহজ কোশ্চেন। দেখো, গারোরা হচ্ছে কি মাতৃতান্ত্রিক একটা উপজাতি, এবং গারোদের ধর্মের নাম হচ্ছে সাংসারিক। এরা মূলত মাতৃতান্ত্রিক, এই তথ্যগুলো আমাদের গুরুত্বপূর্ণ। কারা কারা মাতৃতান্ত্রিক? একটা হচ্ছে গারো, আর একটা হচ্ছে খাসিয়া। ঠিক আছে, গারো এবং খাসিয়া এরা মূলত হচ্ছে মাতৃতান্ত্রিক, এদের ধর্মের নাম হচ্ছে সাংসারিক। দেখো এখান থেকে কোশ্চেন আসবে কোনগুলা, দেখো চাকমা, ত্রিমাচা মানে ত্রিপুরা, মারমা, আর চাকমা, এই তিনটা থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, এদের উৎসব, এদের উৎসব হচ্ছে কি বৈশাখী, এদের উৎসবই হচ্ছে বৈশাখী। ঠিক আছে, ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সাংরাই, এবং চাকমাদের বিজু, এগুলা হচ্ছে প্রধান উৎসব। এবং এর বাইরে যারা আছে, ধরো যে যারা পাহাড়ে বসবাস করে না, পাহাড়ের বাইরে, যেমন তোমাকে কোশ্চেন করবে যে রাজশাহী অঞ্চলে কোন উপজাতি বসবাস করে, নিশ্চয় হচ্ছে সাঁওতাল। তারপর তোমাকে বলবে যে ময়মনসিংহ অঞ্চলে কোন উপজাতি বসবাস করে, নিশ্চয়ই গারো। তো অর্থাৎ যারা পাহাড়ে বসবাস করে তার মধ্যে ত্রিপুরা, মারমা, চাকমা, এদের পোশাক, এদের খাদ্য, এগুলা। যেমন তোমাকে কোশ্চেন করবে যে ত্রিপুরা ভাষায় রচিত, সরি চাকমা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম কি? সেটা হচ্ছে ফেবো। ঠিক আছে, চাকমা ভাষার প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো। এমন তথ্য আসতে পারে। যারা পাহাড়ে বসবাস করে এদের বলবে না চাকমারা কোন জেলায় বসবাস করে, এমন কোশ্চেন করবে না। যারা পাহাড়ে বসবাস করে এদেরকে বসবাসের জায়গা বলবে না। যারা পাহাড়ে বাইরে বসবাস করে তাদেরকে বসবাসের জায়গা জিজ্ঞাসা করবে। এবং যারা পাহাড়ে বসবাস করে তাদের হচ্ছে এই যে উৎসব, তাদের পোশাক, তাদের সাহিত্য, তাদের ভাষা, তাদের ধর্ম, এগুলো থেকে কোশ্চেন করবে। তাদের প্রধান ধর্ম, তাদের ধর্ম, যে পবিত্র স্থান, সেগুলো নিয়ে কোশ্চেন করবে। তো এই যে আহ, প্রধান প্রধান জাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, এটা আমাদের ডাইজেস্টের 53 নম্বর টপিক, সেটা তোমরা দেখছো। এবং ক্লাস লেকচারে আমরা 29 নম্বর ক্লাস লেকচারে গিয়ে আমরা এগুলা পড়বো, প্রধান প্রধান জাতি, নৃতাত্ত্বিক গোষ্ঠী, এটা হচ্ছে 29 নম্বর ক্লাসে থাকবে। রবীন্দ্রনাথ গোড়া ছায়াছবির সঙ্গীত পরিচালককে? রবীন্দ্রনাথের, মূলত কথা হবে রবীন্দ্রনাথের গোড়া ছায়াছবির সঙ্গীত পরিচালককে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মন্মথ রায়, নাকি চারু রায়? কে? একটু উত্তর করার চেষ্টা করো। রবীন্দ্রনাথের গোড়া ছায়াছবির সঙ্গীত পরিচালককে? একটু উত্তর করার চেষ্টা করো।
আচ্ছা, এটার এখনো কেউ উত্তর দাওনি। ঠিক আছে, আগের গুলো সবাই উত্তর দিচ্ছিলা, বাট এখানে এসে উত্তর এখনো কোনোটাই পাইনি। দেখো, গোরা, ঘরে বাইরে, চোখের বালি, এগুলো সবই রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস এবং এগুলা থেকে সবই মুভি করা হয়েছে, মানে চলচ্চিত্র করা হয়েছে। তো এই গোরা যে উপন্যাসটা আছে, এই উপন্যাসের যে পরবর্তীতে মুভিতে কনভার্ট করা হয়, তার সঙ্গীত পরিচালক হচ্ছেন মনমথ রায়। ঠিক আছে, মনমথ রায়। সঠিক উত্তর অপশন সি। ঠিক আছে, রবীন্দ্রনাথ না, কাজী নজরুল না, চারু রায়, কোনোটাই না। আচ্ছা, তো ডাইজেস্টের টপিক হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি, যেটা বললাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শিল্প সাহিত্য সংস্কৃতি সবগুলো থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন করে। এবং ক্লাস লেকচার 26-এ গিয়ে আমরা এগুলো দেখবো। ক্লাস লেকচার 26-এ গিয়ে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতির বিষয়গুলো দেখবো, এটা আগেও বলা হয়েছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি আমরা। ঐতিহ্য অরণ্যক মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করে? ঐতিহ্য অরণ্যক মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করে? আচ্ছা, তো আরণ্যক শব্দের অর্থ কি? আরণ্যক শব্দের অর্থ যা অরণ্যে সাধনা করা হয়। যা অরণ্যে সাধনা করা হয়, অর্থাৎ যা বনে জঙ্গলে গিয়ে পড়া হয়। আচ্ছা, আর ঐতিহ্য মানে কি? ঐতিহ্য মানে এই যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যা জীবন কারণ সেগুলা, অর্থাৎ আমাদের যে জীবন, আমাদের যে ধর্ম, আমাদের যে বিশ্বাস, সেগুলাই যখন হচ্ছে জঙ্গলে গিয়ে, মানে প্রাচীনকালে কি হতো, ধর্ম সাধনা সবই জঙ্গলে হতো, তাই না? যে ঋষি মুনি যারা ছিলেন তারা তো মানব সমাজে থাকতেন না, তারা হচ্ছে মানব সমাজের বাইরে গিয়ে দূর জঙ্গলে গিয়ে বসবাস করতেন। আচ্ছা, তো এই ঐতরেয় আরণ্যক হচ্ছে একটা বিখ্যাত গ্রন্থ মূলত। ঠিক আছে, অর্থাৎ জঙ্গলে গিয়ে পাঠ করার জন্য বিখ্যাত একটা গ্রন্থ। এটা কোন বিষয় নিয়ে আলোচনা করে? অপশন দেখো: যুদ্ধ কৌশল, পূজাবিধি ও আধ্যাত্মিক তত্ত্ব, ইতিহাস নাকি চিকিৎসা বিজ্ঞান। এটা ছিল হচ্ছে মূলত পূজাবিধি ও আধ্যাত্মিক তত্ত্ব। ঠিক আছে, অর্থাৎ এটা একটা ধর্মগ্রন্থের মধ্যেই পড়ে। এবং এই ঐতরেয় আরণ্যক এটা খুবই প্রাচীন একটা গ্রন্থ, সেখান থেকে প্রথম বাঙালি জাতিসত্তার ইতিহাস পাওয়া যায়। ঠিক আছে, ঐতরেয় আরণ্যক গ্রন্থের বাঙালি জাতিসত্তার প্রথম ইতিহাস। ঠিক আছে, বাঙালি জাতিসত্তার প্রথম ইতিহাস এখানে পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ফাইন, ওকে। আচ্ছা, এবার যেটা আসে, সরি, এটা হচ্ছে কোন টপিকে আমরা পড়বো? এটাও প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যেই, খুবই লং। ঠিক আছে, প্রাচীন বাংলার ইতিহাস টপিকটা খুবই লং, একদম আদিপর্ব থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত। এবং এটা দেখো দুইটা লেকচারে গিয়ে আমরা পড়বো, 10-এও কিছুটা আছে এইগুলা নিয়ে, এবং 26 নম্বরেও কিছুটা আলোচনা আছে। পরের কোশ্চেন: দুনিয়া কাঁপানো 10 দিন নামে পরিচিত কোন ঘটনা? ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, জুলাই বিপ্লব নাকি অরেঞ্জ বিপ্লব? দুনিয়া কাঁপানো 10 দিন। আচ্ছা, একটু উত্তর করার চেষ্টা করো। দেখি তোমাদের অনেকেরই কোনো কোশ্চেন আছে, আমি অনেকক্ষণ কোশ্চেন দেখছি না। উম, ঠিক আছে, দুনিয়া কাঁপানো দশ দিন নামে পরিচিত কোন ঘটনা? এখানে দেখো বলছে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, জুলাই বিপ্লব নাকি অরেঞ্জ বিপ্লব। আচ্ছা, আচ্ছা, রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব যেটা, এটাই হচ্ছে মূলত দুনিয়া কাঁপানো 10 দিন। দুনিয়া কাঁপানো 10 দিন, এটা তো লেখাই আছে, আর লেখার দরকার নাই। এটা কত সালে হয়? এটা হচ্ছে 1917 সালের যে বিপ্লব, অর্থাৎ ধনতান্ত্রিক দুনিয়া থেকে সমাজতন্ত্রের যে যাত্রা শুরু। ঠিক আছে, সমাজতন্ত্রের যে যাত্রা শুরু সেটাই হচ্ছে দুনিয়া কাঁপানো 10 দিন বা রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব। আচ্ছা, ফরাসি বিপ্লব কত সালে হয়? 1789 সালে, যেটা ফ্রান্সের একদমই, মানে কি বলবো, যে শাসন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু যেটা আমূল পরিবর্তন নিয়ে আসে ফরাসি বিপ্লব। জুলাই বিপ্লব যেটা আমাদের দেশের জুলাই বিপ্লব, এবং আহ, অরেঞ্জ বিপ্লব যেটা, সেটা ইউক্রেনে হয়। ঠিক আছে, সেটা হয় কি, ইউক্রেনে। আচ্ছা, এগুলো সবই সারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপ্লবের নাম। তার মধ্যে রুশ বিপ্লবকে বলা হয় দুনিয়া কাঁপানো 10 দিন, কারণ এটা সারা বিশ্ব তখন ছিল, সবই ছিল ধনতন্ত্রে। সেখান থেকে বের হয়ে এসে সমাজতন্ত্র চালু হয় রাশিয়াতে প্রথম। যে কারণে রুশ বিপ্লবকে বলা হয় দুনিয়া কাঁপানো 10 দিন। ডাইজেস্টে আমরা বিভিন্ন যুদ্ধ বিপ্লব এই টপিকটা পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য। আচ্ছা, এবং আমাদের যে ক্লাস লেকচারে 13 নম্বর ক্লাসে গিয়ে আমরা বিভিন্ন যুদ্ধ বিপ্লব চুক্তি এগুলা নিয়ে পড়বো। পরের কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন ইয়ার জন্য, বি ইউনিটের জন্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য এটা সর্বশেষ কোশ্চেন। আচ্ছা, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসের রচয়িতাকে? উইলিয়াম ফকনার,
আর্নেস্ট হেমিংওয়ে, ফ্রান্সিস স্কট ফিটজারল্যান্ড, নাকি জন স্টেইনবেক? কে? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। কে? এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের ইংলিশ বইয়ে আছে, এটা তোমাদের ইংলিশ বইয়ে আছে। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই এই উপন্যাসের রচয়িতা কে? তোমাদের ইংলিশ বইয়ে আছে। কেউ উত্তর করতে পারবা? উম আর্নেস্ট হেমিংওয়ে, ইয়েস, ঠিক আছে। আহ আর্নেস্ট হ্যামিংওয়ে, তিনি হচ্ছেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এটার রচয়িতা। তো ইংলিশ নাটক উপন্যাস থেকে শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টেন্ডেন্সি আছে কোশ্চেন করার, এবং বিউপির তাদের টেন্ডেন্সি আছে কোশ্চেন করার। এটা শিল্প সাহিত্য সংস্কৃতিতে গিয়ে আমরা বাইরের দেশের রাইটারদেরও কিছু লেখালেখি পড়বো। 26 নম্বর লেকচারে গিয়ে আমরা ক্লাসেই সেগুলো পড়ে দেখবো। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের বি ইউনিটের জন্য। এবার আমরা দেখবো কি সি ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট। এবং তার জন্য জাস্ট আমি 30 সেকেন্ড একটা ব্রেক নিব। 30 সেকেন্ড ব্রেক, হ্যাঁ, 30 সেকেন্ডস ব্রেক, জাস্ট 30 সেকেন্ড। ওকে। ওকে, ব্যাক ব্যাক ব্যাক। আমরা শুরু করবো এখনই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট। আচ্ছা দেখো, আমরা এর আগে যেটা শেষ করলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট। আচ্ছা, তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য যেটা ছিল সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, 40টা এমসিকিউ, ধারা ছিল আলাদা। এবং এইখানে এইখানে সি ইউনিট যেটা, সি ইউনিট দেখো ওইটা ছিল সামাজিক বিজ্ঞান বি ইউনিট, আর এটা কলা ও মানবিকী, মানে আর্টস যেটাকে বলে। আইন অনুষদ, ল অ্যান্ড জাস্টিস জাহাঙ্গীরনগরে বলে। তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ। তাহলে তিনটা বিষয় এখানে থাকবে, একটা হচ্ছে কলা ও মানবিক, আরেকটা হচ্ছে আইন, ওকে, আরেকটা হচ্ছে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি। এবং এইখানেও তোমাদেরকে সাধারণ জ্ঞানে জিকে কোশ্চেন ফেস করতে হবে 40টা। এই 40টা যে কোশ্চেন হবে তার অধিকাংশই হবে সাবজেক্টিভ। সাবজেক্টিভ কেমন? এইখানে যে সাবজেক্টগুলো তোমরা পাবে সেই সাবজেক্ট উপর বেসিস করে কি কি সাবজেক্ট পাবে তোমরা? তোমরা এখানে পাবে হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, ঠিক আছে। তোমরা এখানে পাবে হচ্ছে প্রত্নতত্ত্ব, আর্কিওলজি। আচ্ছা, তোমরা পাবে হচ্ছে আর্কিওলজি। তোমরা আর কি পাবে? তোমরা পাবে জার্নালিজম, তোমরা পাবে জার্নালিজম, তোমরা পাবে ইন্টারন্যাশনাল রিলেশনস, আইআর। তোমরা এখানে পাবে হচ্ছে ল অ্যান্ড জাস্টিস, ল অ্যান্ড জাস্টিস। আচ্ছা, আর তুলনামূলক সাহিত্য সংস্কৃতি অনুষদ না, এটা হচ্ছে মূলত ইনস্টিটিউট, এটা হচ্ছে মূলত ইনস্টিটিউট। এখান থেকে সামান্য কিছু কোশ্চেন থাকতে পারে, বাট এই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন হবে। হিস্ট্রি, আর্কিওলজি, জার্নালিজম, আইআর, ল অ্যান্ড জাস্টিস, 1 2 3 4 5, এই পাঁচটা। এবং জিওগ্রাফি আছে মনে হয় এখানে।
জিওগ্রাফি, এই পাঁচটা ছয়টা থেকে তোমার অধিকাংশ কোশ্চেন গুলো হবে, অর্থাৎ এখানে সাবজেক্টিভ কোশ্চেন হবে, ঠিক আছে, সাবজেক্ট ধরে ধরে, যেমন ধরো হিস্ট্রি থেকে পাঁচটা ছয়টা, আর্কিওলজি থেকে পাঁচটা ছয়টা, জার্নালিজম থেকে পাঁচটা ছয়টা, আয়ার থেকে পাঁচটা ছয়টা, এমন কোশ্চেন হবে। এখন দেখো, যেহেতু একই টপিক থেকে অনেকগুলো করে কোশ্চেন হবে, কারণ আমরা এক টপিক থেকে দুইটা তিনটা করে কোশ্চেন দেখলে বুঝতে পারবো যে টপিক থেকে কোন ধরনের কোশ্চেন হবে, আমরা লেখাপড়াটা কিভাবে করবো এই টপিকে সেটা আমরা আশা করি বুঝতে পারবো। ওকে, তো প্রথম কোশ্চেন দেখি, এখানে বাংলাতেই হবে, এখানে ইংরেজিতে কোশ্চেন হবে না। রেনেসা প্রথম কোথায় শুরু হয়েছিল? রেনেসা প্রথম কোথায় শুরু হয়েছিল? ইতিহাস, ঠিক আছে, ইতিহাস থেকে করা কোশ্চেন। ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি নাকি ইতালি? সঠিক উত্তর হচ্ছে ইতালিতে। রেনেসা শব্দের অর্থ কি? রেনেসা শব্দের অর্থ হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্ম অর্থাৎ পুরাতন ধ্যান ধারণা চিন্তা ভাবনাকে বাদ দিয়ে নতুন করে চিন্তা ভাবনা করা, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, স্থাপত্যের দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে, সবকিছুতে পুরাতন চিন্তা ভাবনা থেকে বের হয়ে এসে নতুন চিন্তা ভাবনার যে জন্ম, সেটাই হচ্ছে পুনর্জন্ম বা রেনেসা। ঠিক আছে, ইংলিশে যেটা স্পেলিং হচ্ছে এমন, RENAISSANCE, রেনেসা। ঠিক আছে, তো এই রেনেসা প্রথম শুরু হয়েছিল কোথায়? ইতালিতে। ইতালির কোথায়? ইতালির ফ্লোরেন্স শহরে। ইতালির ফ্লোরেন্স শহরে, ঠিক আছে, ইতালির ফ্লোরেন্স শহরে। আচ্ছা, এগুলো ইতিহাস থেকে আসা কোশ্চেন, আমরা পরের কোশ্চেনটাও দেখবো ইতিহাস থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কোন ঘটনার মাধ্যমে? হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলে, জার্মানির পোল্যান্ড আক্রমণ, জাপানের চীন আক্রমণ নাকি ইতালির ইথিওপিয়া দখল? আচ্ছা, হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ। জার্মানির পোল্যান্ড আক্রমণ নাকি জাপানের চীন আক্রমণ? জাপানের চীন আক্রমণ ঘটনার একদম শেষ দিকে, কারণ জাপান যুদ্ধে শেষ দিকে আসে। ইতালির ইথিওপিয়া দখল, না, ইতালিও যুদ্ধে একদমই শুরু থেকে ছিল না, কিছুটা পরে। শুরুটা হয়েছিল জার্মানির মাধ্যমে। জার্মানির পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। আচ্ছা, তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জার্মানির পোল্যান্ড আক্রমণ। আচ্ছা, তো এইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনাগুলো দেখো, যে আমরা একই ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ, সবকিছু দেখবো একটা ক্লাসে। 3 নম্বর যে কোশ্চেন, বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তর করেন কে? ক্লাইভ, হেস্টিংস, লর্ড কার্জন নাকি জব চার্নাক? সঠিক উত্তর হচ্ছে জব চার্নাক। জব চার্নাক, তিনি 1730 সালে জন্মগ্রহণ করেন, এবং তিনি পরবর্তীতে কোম্পানিতে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, BEIC, এইখানে তিনি একজন ছোট কর্মচারী হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে খুবই প্রভাবশালী হয়ে যান এবং কোম্পানির প্রধান হয়ে যান। তখন তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে কলকাতায় স্থানান্তর করেন। ঠিক আছে, মানে ঢাকা না, সরি, মুর্শিদাবাদ থেকে কলকাতাতে স্থানান্তর করেন। আচ্ছা, তাছাড়া লর্ড কার্জন তিনি এর সাথে জড়িত না। লর্ড কার্জন মূলত হচ্ছে বঙ্গভঙ্গের সাথে জড়িত, বঙ্গভঙ্গের সাথে জড়িত। ওয়ারেন হেস্টিংস হচ্ছে সামাজিক সংস্কারের সাথে জড়িত, সামাজিক সংস্কারের সাথে জড়িত। এবং লর্ড ক্লাইভ হচ্ছে ব্রিটিশ শাসনের সূচনার সাথে জড়িত, ব্রিটিশ শাসনের সূচনার সাথে জড়িত। ঠিক আছে, আচ্ছা, এখানে যে 4জন ব্যক্তির নাম দেওয়া, 4জন ব্যক্তির সম্পর্কে তথ্য এখানে দেওয়া আছে, এবং এই যে 3টা কোশ্চেন দেখলাম, এই 3টা কোশ্চেন হয়েছে কি থেকে? ইতিহাস থেকে। এবং তোমাদের আরো বেশি কোশ্চেন হবে ইতিহাস থেকে, আমি জাস্ট 3টা দেখাইলাম কোন ধরনের কোশ্চেন হবে। তো এই ধরনের কোশ্চেন আরো বেশি হবে, 4টা 5টা 6টা করে হবে। সাবজেক্টিভ, সবই এখানে সাবজেক্টিভ জিকে আসবে, 40টা জিকে আসবে, 40টাই সাবজেক্টিভ, একটাও বাইরে থেকে আসবে না। আচ্ছা, তাহলে ইতিহাসের যে মৌলিক বিষয়টা আছে, মানে মৌলিক জিকে যেটাকে বলে, এটা পড়লে তোমার এখানে এই বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। এবং লেকচার 10 থেকে 16, মানে আমাদের যে ক্লাস লেকচার 10 থেকে 16, এখানে আমাদের টোটাল যে ইতিহাসের যে বিষয়গুলো আছে সেগুলো কভার করে দেওয়া হবে। তাহলে দেখো, এই 4টা 5টা ক্লাস করলে আর ডাইজেস্টের মৌলিক পাঠের ইতিহাস টপিকটা পড়লে আমাদের, মানে এখান থেকে যে 5টা 6টা কোশ্চেন আসবে সেগুলো সমাধান করার মতো যোগ্যতা চলে আসতেছে। পরের কোশ্চেন দেখো। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমি হচ্ছে তোমাদের এখানে যে বিষয়গুলো লিখেছি, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ফিলসফি। ফিলসফিটা লিখতে মনে নাই আমার। ফিলসফি, ঠিক আছে, দর্শন থেকে কোশ্চেন হবে। হিস্ট্রি, আর্কিওলজি, জার্নালিজম, আয়া, ল অ্যান্ড জাস্টিস, ফিলসফি, এইসব বিষয়গুলো থেকে কোশ্চেন হবে। তো এখানে যে কোশ্চেনটা, এটা দেখো ফিলসফি, এটা দেখে মনে আসলো, প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থে রাষ্ট্রের প্রধান গুণ কোনটি? শক্তি, ন্যায়, শিক্ষা নাকি ধর্ম? প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থ খুবই আলোচিত একটা গ্রন্থ। এইটা প্লেটোর এই গ্রন্থের কারণেই প্লেটো অন্যতম স্মরণীয় হয়ে আছেন। দ্য রিপাবলিক হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত একটা গ্রন্থ। রিপাবলিক বলতে আমরা কি বুঝি? রিপাবলিক বলতে আমরা কোনো রাষ্ট্রকে বুঝি, তাই না? আচ্ছা,
তো আহ, এই গ্রন্থে রাষ্ট্রের সব থেকে বড় গুণ হিসেবে ন্যায়কে, ঠিক আছে, ন্যায়, ন্যায়কে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, তো প্লেটো কি ছিলেন? একজন ফিলোসোফার না? একজন ফিলোসোফার। আচ্ছা, তো তিনি যেহেতু একজন ফিলোসোফার ছিলেন, তো তার যে বইগুলা, এগুলো ফিলোসফিরই অংশ। তো এগুলা হচ্ছে এই অংশে, সি ইউনিটে যে ফিলোসফি থেকে যে কোশ্চেন হবে, তারই একটা অংশ। ঠিক আছে, এই কোশ্চেনটা পরে কোশ্চেন দেখি। আহ ট্যাবুলা রাসা তত্ত্বটি কে দিয়েছিলেন? ট্যাবুলা রাসা কে দিয়েছেন এই তত্ত্বটা? ট্যাবুলা রাসা বলতে কি বুঝি আমরা? ট্যাবুলা রাসা, আচ্ছা, আমরা যখন জন্মগ্রহণ করি, ঠিক আছে, মানুষ যখন জন্ম নেয় তখন সে কি থাকে? তখন একজন সে শিশু থাকে। এবং এই শিশু যখন জন্ম নেয় তখন তার মস্তিষ্ক থাকে হচ্ছে এই আকৃতির, BLANK, ব্ল্যাঙ্ক সিলেট। ঠিক আছে, ব্ল্যাঙ্ক সিলেট। ব্ল্যাঙ্ক সিলেট মানে কি? সিলেট মানে একটা সমতল জায়গা। আর ব্ল্যাঙ্ক মানে খালি। মানে আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তা ভাবনা সবকিছু ব্ল্যাঙ্ক থাকে, খালি থাকে। এবং আমরা যে ধরনের সমাজে বসবাস করি, যে ধরনের মানুষের সাথে মিশি, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্যক্তিত্ব, আমাদের সবকিছু সেভাবেই গড়ে ওঠে। এই যে আমরা যখন জন্মগ্রহণ করি আমরা একদম জিরো থাকি, এটাই হচ্ছে ট্যাবুলার রেসা। ঠিক আছে, এটা পরবর্তীতে হচ্ছে আরো যারা ফিলোসোফার ছিলেন, তারা হচ্ছে তাবুল রস নামে হচ্ছে পরবর্তীতে, এই যে বাংলাতে আমরা সেটা কনভার্ট করি আরবিয়ানদের কাছ থেকে, সেটা এখানে বলি কি তাবুল রস। আর এইটাই গ্রিক ফিলোসোফাররা কি বলছেন? ট্যাবুলা রাসা। এই ট্যাবুলা রাসা যে ফিলোসফিটা, এটা কে দিয়েছেন? এই ফিলোসফি দিয়েছেন হচ্ছে অ্যারিস্টটল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ওকে, হেডোনিজম কিসের সাথে সম্পর্কিত? ফিলোসফিতে হেডোনিজম খুবই একটা গুরুত্বপূর্ণ ধারণা। হেডোনিজম ধারণা হচ্ছে, মানে আমরা এক কথায় বলি না যে ওই যে চিল, ঠিক আছে, একদম সোজা কথায় চিল। তো হেডোনিজম হচ্ছে জাস্ট এই চিল। ঠিক আছে, তুমি কারো কিছু তোয়াক্কা করো না। তুমি বাসা থেকে বের হয়েছে, একটা সিগারেট ধরায় এই চিল করতেছো, কে কি বললো দেখার টাইম নাই। তোমার ইচ্ছা হচ্ছে যে একজন একটা চর মারি, মেরে দিলা, চিল, কেউ কিছু বলার নাই। এইটা হচ্ছে হেডোনিজম। মানে আমরা যখন মজ মাস্তিতে খুব বেশি থাকি, ঠিক আছে, কোনো নিয়মকে তোয়াক্কা করি না, এটা হচ্ছে হ্যাডোনিজম। কাউকে মারতে ইচ্ছা করতেছে, কাউকে মেরে ফেলতে ইচ্ছা করতেছে, যা ইচ্ছা তাই করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, এইটা হচ্ছে হ্যাডোনিজম প্রিন্সিপাল। এইটা আনন্দের সাথে সম্পর্কিত, মানে আমরা যা করে আনন্দ পাই সেটাই যদি করি, সেটাকে ফিলোসফিতে কি বলা হয়? হ্যাডোনিজম। এবং এইখানে যে তিনটা কোশ্চেন দেখলাম, এই তিনটা কোশ্চেন হচ্ছে দর্শন বা যুক্তিবিদ্যা, ফিলসফি থেকে আসা কোশ্চেন। ঠিক আছে, তো এটা মৌলিক জিকে পড়লেই হয়ে যায়। সি ইউনিটের যে 40টা MCQ মৌলিক জিকে পড়লেই হয়ে যাবে, কঠিন কিচ্ছু না। এবং 28 নম্বর ক্লাসে গিয়ে আমরা দর্শন বা যুক্তিবিদ্যা পড়বো। ফাইন। ওকে, তাহলে দেখো এখানে প্রত্যেকটা কোশ্চেনের পরেই আমরা টপিকের নাম দিচ্ছি না, কারণ এখানে ওই 4টা 5টা কোশ্চেন টানা একই টপিক থেকে হয়, যে কারণে টানা কিছু দূর গিয়ে তারপর আমরা টপিকগুলো দিচ্ছি। প্রত্নতত্ত্ব কাকে বলে? ইতিহাসের সমালোচনা, পুরাতন স্থাপনা বিশ্লেষণ, প্রাচীন সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণা, নাকি পাণ্ডিত্যপূর্ণ সাহিত্য বিশ্লেষণ? প্রত্নতত্ত্ব কি? দেখো, অনেক পুরাতন কালের সমাজ ব্যবস্থা কেমন ছিল, চিন্তা ভাবনা কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল, এগুলা বের করাই হচ্ছে প্রত্নতত্ত্ব। আমরা দেখি না যে পুরাতন কালের হাড়ি পাতিল বা চিত্রকর্ম ভাস্কর্য, এগুলো নিয়ে গবেষণা করা হচ্ছে, মূলত এগুলো নিয়ে চিন্তা করা হয় যে ওই সময়ের মানুষ কিভাবে চিন্তা করতো। প্রাচীন কালের একটা বা খাবার প্লেট দেখলে বোঝা যাবে যে ওই সময়কার মানুষজন খাবারের বিষয়ে কতটা রুচিশীল ছিল। হ্যাঁ, এগুলো কিন্তু তখন এগুলো দেখে বোঝা যায়। আচ্ছা, তাহলে প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাচীন সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণা। প্রাচীন সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণা। ফাইন। তাম্রযুগের সময় মানুষের প্রধান আবিষ্কার কি? আগুন, কৃষিকাজ, ধাতুর ব্যবহার, নাকি ভাষা? আচ্ছা দেখো, ভাষা একদমই সুপ্রাচীন কাল থেকে, সুপ্রাচীন কাল থেকে চলে আসতেছে। সুপ্রাচীন কাল থেকে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট যুগে এটা নাই। আচ্ছা, নবপলীয় যুগে মানুষজন কৃষিকাজ শেখে। নবপলীয় যুগ, তাম্র যুগে না। আচ্ছা, আহ তাম্র যুগে মানুষজন যেটা শেখে সেটা হচ্ছে ধাতুর ব্যবহার। মানুষজন তাম্র যুগে প্রথম ধাতব অস্ত্র ব্যবহার করা শেখে। ঠিক আছে, লোহা তামা এগুলা দিয়ে মানুষজন ধীরে ধীরে ধাতব পদার্থের ব্যবহারগুলো শিখতে থাকে। প্রথম হাতিয়ার তৈরির জন্য প্রথম ধাতব বা ধাতুর ব্যবহার এগুলো প্রথম শুরু হয়। ডাইজেস্টে আমরা এই কোশ্চেনগুলো দেখবো প্রত্নতত্ত্ব পার্টে।
39 নম্বর টপিক এবং 28 নম্বর ক্লাসে প্রত্নতত্ত্ব থাকবে, এখান থেকে আমরা প্রত্নতত্ত্ব পড়বো। ওকে, পরের কোশ্চেন, এগুলো দেখবো আয়ার আন্তর্জাতিক সম্পর্কের। জাতিসংঘের পূর্ববর্তী সংস্থা কোনটি? লিগ অফ ডেমোক্রেসিস, লিগ অফ নেশনস, ইউএন চার্টার নাকি ন্যাটো? কোনটা? আচ্ছা, অনেকে উত্তর বলছো, আমি প্রত্যেকটা উত্তর হয়তো বা দেখতে পারছি না, কারণ ক্লাসের দিকে মনোযোগ বেশি থাকায়। জাতিসংঘের পূর্ববর্তী সংস্থা কোনটা? জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠা হয়, তোমরা জানো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আরেকটা বিশ্বযুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এবং এই প্রথম বিশ্বযুদ্ধের ফলে আরো একটা আন্তর্জাতিক সংগঠন গঠিত হয়, সেটা কোনটা? লিগ অফ ডেমোক্রেসিস, লিগ অফ নেশনস, ইউএন চার্টার নাকি ন্যাটো? কোনটা? লিগ অফ নেশনস। তোমরা যেটা বলছো লিগ অফ নেশনস, একদম ঠিক আছে। লিগ অফ নেশনস। লিগ অফ ডেমোক্রেসিস নামে কোনো সংগঠনই নাই। ইউএন চার্টার হচ্ছে ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা হওয়ারই চার্টার, আলাদা কিছুই না। আর ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলো নিয়ে একটা চুক্তি, যেটা হচ্ছে সামরিক একটা সংগঠন বা সামরিক জোট। ঠিক আছে। আচ্ছা, গ্লোবাল সাউথ বলতে কি বোঝায়? গ্লোবাল সাউথ বলতে কি বোঝায়? দক্ষিণ গোলার্ধের দেশ, উন্নত দেশ, উন্নয়নশীল অনুন্নত দেশ নাকি পশ্চিমা দেশ? গ্লোবাল সাউথ একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম ইন্টারন্যাশনাল রিলেশনস এর ক্ষেত্রে। গ্লোবাল সাউথ বলতে মূলত উন্নত দেশকে বোঝানো হয়। ঠিক আছে, উন্নত দেশ। এখানে অনেকে মনে করবে গ্লোব সাউথ আছে মানে দক্ষিণ গোলার্ধের দেশ, হ্যাঁ, আবার গ্লোবাল আছে, গ্লোবাল বলতে একটু পশ্চিমা পশ্চিমা ভাইব দেখায়। আসলে কিন্তু বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে গ্লোবাল সাউথ মানে উন্নত দেশ। আচ্ছা, তো এই ধরনের কোশ্চেন আসবে। আর যে টপিক থেকে সেটা হচ্ছে আয়ার, আমাদের ডাইজেস্টের বেশ কয়েকটা চ্যাপ্টার, 20, 52, 24, এই চ্যাপ্টারগুলো পড়লে আমরা আয়ার পুরো কমপ্লিট করে ফেলতে পারবো। এবং আমাদের ক্লাস লেকচার 29-এর মধ্যেই আয়ার নিয়ে বেশ আলোচনা হবে, এবং সেখান থেকে যে ধরনের কোশ্চেন আসা সবকিছু এই ক্লাসে পড়া হবে। ওকে, সংবাদ লেখার ক্ষেত্রে 5W1H বলতে কি বোঝায়? 5W1H বলতে কি বোঝায় সংবাদ লেখার ক্ষেত্রে? কেবল বানান রীতি, একজন সাংবাদিকের নাম, সংবাদ উপস্থাপনের ছক, খবর লেখার 6টি মৌলিক প্রশ্ন। কি বোঝায়? আচ্ছা, 5W বলতে আমরা বুঝি হোয়াট, হোয়েন, হোয়াই, হু, হোয়ার। আর 1H হচ্ছে কি? হাউ। তো সংবাদ লেখার ক্ষেত্রে এই 6টা মৌলিক প্রশ্ন দেখো, এখানে এখানে 5টা আছে, নিচে একটা 6টা। এই 6টা মৌলিক প্রশ্ন অবশ্যই থাকতে হবে। ঠিক আছে। এবং অপশন ডি তে যেটা বলছে খবর লেখার 6টি মৌলিক প্রশ্ন, এটাই হচ্ছে আমাদের জার্নালিজমের ভাষায় 5W1H। ফাইন, তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন ডি। সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণের জন্য কোন আন্তর্জাতিক সংস্থা কাজ করে? ইউনেস্কো, রিপোর্টার্স উইথাউট বর্ডার্স, ইউএনডিপি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই। এটাকে বলা হয় কি? টিআই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হচ্ছে দুর্নীতি বিষয়ক একটা সংস্থা, মানে তারা দুর্নীতি চেক করে বিভিন্ন রাষ্ট্রের সংস্থার এগুলো। আচ্ছা, ইউনেস্কো বুঝতে পারছো, জাতিসংঘের এটা সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক বিষয়ক সংস্থা। রিপোর্টার্স উইথাউট বর্ডার্স বা আরএসএফ, এইটা হচ্ছে মূলত সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থা। এবং ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা তো নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাহলে এই যে এই ধরনের কোশ্চেন, সেটা হবে কি? 41 নম্বর টপিক, যেটা আমাদের ডাইজেস্টের গণযোগাযোগ সাংবাদিকতা টপিকের নামই এটা। এবং আমাদের ক্লাস লেকচারে 26-এই এই বিষয়গুলো পড়া হবে। ফাইন। আচ্ছা, আমরা একদমই শেষ দিকে চলে এসেছি ক্লাসের। এবার ল অ্যান্ড জাস্টিস নিয়ে দু একটা কোশ্চেন দেখবো, দেখেই শেষ। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এই উক্তিটির অর্থ কি? এই উক্তিটা কার? এই উক্তিটা হচ্ছে গ্লাডস্টোনের, তাই না? এই উক্তিটা হচ্ছে গ্লাডস্টোনের। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। অর্থ কি? বিচার বিলম্ব হলেও ঠিক, বিচার করতে সময় লাগে, দেরিতে বিচার মানে বিচার না হওয়া, আদালতের সময় নেওয়া যায়। কোনটা? কোনটা? তোমার শেষটার একটু উত্তর করার চেষ্টা করো, শেষ কোশ্চেন এটাই, শেষ কোশ্চেনটার একটা উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হচ্ছে দেরিতে বিচার মানে বিচার না হওয়া। অর্থাৎ জাস্টিস যদি ডিলে হয়ে যায়, ডিলেইড হয়ে যায়, তাহলে আসলে আর বিচারটা হয় না। ঠিক আছে, এটা হচ্ছে অপশন সি। রিট আদেশ কাকে দেওয়া হয়? রিট আদেশ কাকে দেওয়া হয়? রিট আদেশ পুলিশ, সাধারণ মানুষ, সরকারি কর্তৃপক্ষ বা সংস্থা নাকি সংসদ সদস্য? রিট হচ্ছে
আমাদের সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রিটের কথা। ওকে, এই রিট আদেশ দেওয়া যায় সরকারি কর্তৃপক্ষ বা সংস্থা, সরকার বা সরকারি কোনো কর্তৃপক্ষ বা সংস্থাকে, অর্থাৎ তারা যদি এমন কোনো কাজ করে, তারা যদি এমন কোনো কাজ করে যা মৌলিক অধিকার ভায়োলেট করে, ঠিক আছে, তারা না মানে, যদি তোমার মৌলিক অধিকার ভায়োলেট হয়, এক কথায় তোমার যদি মৌলিক অধিকার লঙ্ঘিত হয়, তাহলে তুমি সরকারের কোনো ওই রিলেটেড কাজ করে কোনো সরকারি সংস্থা বা সরকারি কোনো অর্গান, তাদেরকে তুমি রিট করতে পারো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফাইন। এটা আমরা ডাইজেস্টে পড়বো কি সংবিধান পার্টে, আমরা এই আইনের যত বিষয়গুলো আছে সেগুলো পড়ে ফেলবো, এবং আমাদের 19 নম্বর ক্লাসেই সংবিধান এবং অন্যান্য সরকারি যে সংস্থা আছে সেগুলো নিয়ে পড়া হবে ইনশাল্লাহ। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের পুরো ক্লাস, আজকের ক্লাস। ধন্যবাদ তোমাদেরকে পুরো ক্লাসে থাকার জন্য, অনেকেই ছিলে যারা একদম সম্পূর্ণ ক্লাসে ছিলে আমি দেখেছি। তো এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো, আর না হলে আমরা ক্লাস এখনই শেষ করে দিব। আজকে রাতে আবারও একটা লাইভ হবে ইনশাল্লাহ, লাইভে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।